আমি সোহেল, বাবা মায়ের দুই মাত্র সন্তান। দুই মাত্র বললাম কারণ আমার বাবার দুই সন্তান, এক আমি আর আমার আপি সানজিদা সানজু। আপি তার এক ফ্রেন্ডের অফিসে কাজ করে। ফ্রেন্ডের নাম মৃত্তিকা, মৃত্তিকা সানাল। মৃত্তিকা একা শহরে থাকে, তার ফ্যামিলি থাকে গ্রামে। আমরা মধ্যবিত্ত পরিবারের। আব্বু একটা ছোট চাকরি করত, কিন্তু আব্বুকে তারই এক কলিগ মিথ্যা অপবাদ দিয়ে চাকরি থেকে বের করে দেয়। এখন আপুই সংসারটা সামলায়। আমি এখন ফাইনাল ইয়ারে পড়ি। আমি আপুর কাছে গিয়ে বললাম, আপু আসবো? আরে ভাই, তুই আমার রুমে আসবি, তাতে আবার পারমিশন লাগবে? আসলে আর আসলে করতে হবে না, ভেতরে আয়। কিছু বলবি? হ্যাঁ বলবো, তাই তো এলাম। আচ্ছা বল তাহলে কি বলবি। আপু, তোমার অফিসে আমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে? তোকে করতে হবে কেন? আমি নেই নাকি? না আপু, সেটা নয়। আসলে আমি ভাবছি আমি যদি নিজের খরচটা নিজে চালাই। কিন্তু ভাই। প্লিজ আপু। ওকে, আমি আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলে দেখছি। ওকে আপু, কি হয় আমাকে জানাবে। তবে হ্যাঁ, আমি তোমার ভাই এটা বলবে না, কারণ আমি চাই না আমি কাজের মধ্যে যদি কোনো ভুল করি উনি যেন তোমাকে কিছু না বলে। কিন্তু ভাই, সেটা কি করে হয়? হোয়ালি হয়। এই বলে আমি আপুর রুম থেকে চলে আসি। পরদিন আপু অফিসে গিয়ে তার ফ্রেন্ডকে বলে, মৃত্যি, আসবো? আরে সাঞ্জু, কিছু বলবি? হ্যাঁ, তোকে কিছু বলার ছিল, আসবো? হ্যাঁ, আয়। সঞ্জু মৃত্তিকার কেবিনে গিয়ে বলে, মৃত্যি, আমার একটু হেল্প করবি? তোর হেল্প মানে? আমার চেনা জানা একটা ছেলে আছে, খুব ভালো। ওর একটা কাজের খুব দরকার। কাল আমাকে বলছিল আমি যদি ওর জন্য কিছু করতে পারি, তখন ভেবে তোর কথা মাথায় এলো। তুই কি কোনো কাজ দিতে পারিস? প্লিজ ইয়ার, খুব উপকার হয়। ওকে, তুই ছেলেটাকে অফিসে ডাক, আমি ওর সঙ্গে কথা বলে দেখব। ওকে দোস্ত, আমি ওকে ডাকছি। আমি বন্ধুদের কাছে বসে আছি, হঠাৎ আপুর কল এলো। আপুর কল দেখে রিসিভ করতে আপু বলল, সোহেল, হ্যাঁ আপু বলো। তুই এখন কোথায় আছিস? বন্ধুদের সঙ্গে। কেন আপু? তুই কাজের কথা বলেছিলি। হ্যাঁ, কিছু হলো? হ্যাঁ, আমি আমার বন্ধুকে বলেছি, ও তোর সঙ্গে কথা বলতে চায়। তুই এক্ষুনি আমার অফিসে আয়। ওকে আপু, আমি আসছি বলি বন্ধুদের থেকে বিদায় নিয়ে আপুর দেওয়া ঠিকানায় পৌঁছায়। আমাকে দেখতে পেয়ে আপু এসে তার বান্ধবীর কাছে নিয়ে যায়। দরজায় ঠোকা দিতেই আপুর বান্ধবী মুখ না খুলেই বলে, চলে আয় সাঞ্জু। আমি আর আপু ভিতরে যেতেই আপুর বান্ধবী মুখ না খুলেই বলে, বস, ওনাকেও বসতে বল। ভাই বস। আপুর কথা শুনে আমি বসলাম। এবার আপু তার বান্ধবীকে বলে, মৃত্যি, এই সেই ছেলে যার কথা বলছিলাম। নাম কি ওনার? ওর নাম সোহেল খান। ওকে, এবার তুই গিয়ে কাজ কর, আমি ওনার সঙ্গে কথা বলে নিচ্ছি। ওকে, তুই কথা বল, কোনো সমস্যা হলে বলবি। ওকে আপু। আপু চলে যায়। মেয়েটা আর মুখ উঠিয়ে আমাকে কিছু বলতে যাবে, এমন সময় আমাদের চোখে চোখ পড়তে দুজনেই বলে উঠি, আপনি? তুই, তোর সাহস কি করে হয় আমার অফিসে ঢোকার? আপু মাত্র গেটের বাইরে গিয়েছিল। মৃত্তিকার গলার আওয়াজ পেয়ে আপু দরজায় দাঁড়িয়ে বলে, কি হলো মৃত্যি, কোনো প্রবলেম? হুম, না না, কোনো প্রবলেম হয়নি, তুই যা। ওকে। আপু চলে যায়। মৃত্তিকা আমাকে বলে, তুই সাঞ্জুকে কি করে জানিস? উনি আমার আপুর মতো। আমি আপুকে একটা কাজের কথা বলেছিলাম, আমি বুঝতে পারিনি ওটা আপনি হবেন। ভালোই হয়েছে, ওই দিনের পর তোকে অনেক খুঁজেছিলাম, কিন্তু তোকে পাইনি, এবার পেয়েছি। মৃত্তিকার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি থতমত বললাম, এবার পেয়েছি মানে? মানেটা সময় মতো পেয়ে যাবি। শোন, তুই কি সত্যি কাজ করতে চাস? হ্যাঁ চাই তো, কিন্তু। কোনো কিন্তু নয়। আর একটা কথা, তোর আমার ব্যাপারটা যেন আমাদের মধ্যেই থাকে। আর হ্যাঁ, যদি সাঞ্জু কিছু জানতে পারে, তোর খবর আছে। ওকে, আমি আপুকে কিছু বলবো না। আজ থেকে তুই আমার পিয়ে, শুধু পিয়ে নয়, আমি তোকে যা করতে বলবো তোকে তাই করতে হবে। ওকে ম্যাডাম। ঠিক আছে, এখন যা, আমার জন্য কফি নিয়ে আয়। কফি? কি ভাবছিস? যা, নিয়ে আয়,
কড়া করে 1 কাপ কফি। ওকে, নিয়ে আসছি। বলে আমি মৃত্তিকার কেবিন থেকে বেরিয়ে বুঝতে পারছি না কোন দিকে যাব। এমন সময় একটা মেয়ে এসে বলে, আসসালামু আলাইকুম মিস্টার। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহেল, আপনি? আমি দিশা, এই অফিসের এমপ্লয়। আপনি? আমি আজ জয়েন করলাম। ও আচ্ছা, কোন ডিপার্টমেন্ট? ম্যাডামের পিএ। ও আচ্ছা, তা এখন কোথায় যাচ্ছেন? ম্যাডাম কফি চাইলেন, তাই ওইটাই করছি। আচ্ছা আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলার দরকার নেই। আমি দিশার সঙ্গে যেতে লাগলাম। আপুর সঙ্গে দেখা। আপু আমাকে দেখে বলল, সোহেল, এদিকে কোথায় যাচ্ছিস? আর মৃত্তিকা কি বললো? মৃত্তিকা কে আপু? ও, তোকে তো বলাই হয়নি। আমার বান্ধবীর নাম মৃত্তিকা, তোর বস। ও আচ্ছা, তোমার বান্ধবী আমাকে একটা কাজ দিয়েছে। কি কাজ? কফি। এই মেয়েটা কেন এত কফি খায়? কফি খেয়ে খেয়ে শরীরে 12টা বাজিয়ে ফেললো, তবু কফি খাওয়া বন্ধ করবে না। আপির মুখে এমন কথা শুনে অবাক হলাম। উনি কত কফি খায়? আমি আর কিছু না ভেবে দিশার সঙ্গে যেতে লাগলাম। আপু মৃত্তিকার কাছে যায়। মৃত্তিকা আপুকে দেখে বলে, সঞ্জু, কিছু বলবি? হ্যাঁ, ছেলেটা কেমন? হ্যাঁ, খুব ভালো। এখন দেখি কাজ কেমন করে, তারপর তো বলবো। তোর রেকমেন্ড করা ছেলে কেমন? ওকে, দেখে নিস। ওর মতো একটা ছেলে পাবি না। ও খুবই ভালো একটা ছেলে। ঠিক আছে, দেখব। আচ্ছা শোন, আমার একটা মিটিং আছে জেকে গ্রুপের সঙ্গে, একটু পর যাব। তুই এদিকটা সামলে নিস। ওকে, তুই চিন্তা করিস না, আমি আছি। তুই নিশ্চিন্তে যা। দিশা আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কফি বানাতে হবে। আমি ভালো করে দেখে নিচ্ছি। এমন সময় একটা ছেলে এসে বলে, দিশা, ছেলেটাকে? আরে তুমি ওকে কফি বানিয়ে দেখাচ্ছ কেন? ওনার নাম সোহেল, ম্যাডামের নতুন পিএ। ম্যাডাম কফি বানিয়ে আনতে বললো ওনাকে। উনি তো নতুন, জানে না, তাই আমি দেখিয়ে দিচ্ছি। ও আচ্ছা, তাই বলো। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, নাইস টু মিট ইউ। আমি সচল। নাইস টু মিট ইউ টু। আমি সোহেল। আমরা বন্ধু হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। ওদের সঙ্গে কথা বলে ম্যাডামের কেবিনে গেলাম। মে কাম ইন ম্যাডাম? ইয়েস, কামিং। একটা কফি আনতে এতক্ষণ যায়? হ্যাঁ। সরি ম্যাডাম, আজ প্রথম দিন তো, তাই একটু টাইম লেগেছে। কাল থেকে ঠিক হয়ে যাবে। কাল থেকে ঠিক হলেই ভালো। আজ প্রথম দিন, তাই কিচ্ছু বললাম না। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, এই ফাইলগুলো চেক করে জলদি দাও। একটু পর আমাকে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। ওকে ম্যাডাম, দিচ্ছি। বলে ফাইলগুলো নিয়ে চেক করতে লাগলাম। দুটো ফাইল চেক করেছি। এমন সময় ম্যাডাম বললেন, তোর কি হলো? জি ম্যাডাম, আর একটু। ওটা গাড়ি বসে ঠিক করবি। এখন ফাইলগুলো নিয়ে চল। ম্যাডাম আমিও যাব? হে, কেমন প্রশ্ন! তুই আমার বিয়ে, তুই না গেলে কে যাবে? সরি ম্যাডাম। আচ্ছা, আপনারা ভাবছেন তো ম্যাডাম আর আমার শত্রুতা কিসের জন্য? ম্যাডাম কেন আমাকে এই হেট করে সেটা জানতে চান তো? তবে শুনুন বলছি। মিটিংয়ে যেতে যেতে আপনাদের বলি, আমার ও ম্যাডামের প্রথম পরিচয় আজ থেকে 1 কি 2 সপ্তাহ আগে হবে। আমি আমার বন্ধুরা কলেজ থেকে ফিরছিলাম। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। একে তো গরমের দাবদাহ, তারপর বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তাই সেদিন কলেজ থেকে ফেরার পথে বৃষ্টি দেখে নিজেদেরকে আর ধরে রাখতে পারিনি। সব বন্ধুরা মিলে বৃষ্টিতে ভিজতে লাগলাম। হঠাৎ কোথা থেকে একটা দামি গাড়ি এসে থামে আমাদের সামনে। কালো গাড়ি, কাজটাও কালো, ভিতরে কিছু দেখা যাচ্ছিল না। তাই আমিও আমার এক ফ্রেন্ড রোহিত দুজনে মিলে গাড়ির ছাদে উঠে নাচতে লাগি। নাচতে নাচতে হঠাৎ দেখি গাড়ি থেকে একটা সুন্দর মেয়ে বের হয়। সে আমাদের গাড়ির উপরে দেখে রেগে কটমট করে বলে, ওই ভিখারির বাচ্চা, কোনোদিন এত বড় গাড়ি দেখেছিস? এই গাড়ির দাম জানিস? তোর সাহস কি করে হলো আমার গাড়িতে ওঠা? মেয়েটার কথা শুনে রোহিত গাড়ি থেকে নেমে যায়। আমি নামি না। আমি গাড়ির উপর থেকেই বলি, ম্যাডাম আপনি ঠিকই বলেছেন, আমরা ভিখারির বাচ্চা। এত বড় গাড়ি জীবনের চোখে দেখিনি। আপনি বড় লোক বলে নিজেকে কী ভাবেন? এই গাড়ি নিয়ে আপনার এত অহংকার। একদিন আপনার থেকে বড় গাড়ি আমার থাকবে, দেখে নিন। আচ্ছা, তাই নাকি? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন? ভালো, দেখে যা, আমিও দেখব। সেদিন আমাকে খুব অপমান করেছিল, আর আমি ওর প্রতিজ্ঞা করে নিয়েছিলাম। আর আজ আমি কিনা তার অবশ্যই কাজ করছি, তাও তার বিয়ে হয়ে। কথা বলতে বলতে চলে এলাম মিটিংয়ে। ম্যাডাম গাড়ি থেকে নেমে আমাকে বললেন, ওই ফাইলগুলো নিয়ে আমার পিছু পিছে আয়। এই বলে ম্যাডাম চলে গেল। আমি পিছু পিছু যাচ্ছিলাম।
হঠাৎ একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। মেয়েটা পড়ে যেতে গেলে আমি ধরে ফেলি। মেয়েটির বয়স 19 কি 20 হবে। মেয়েটাকে ধরে নিতে মেয়েটা সোজা হয়ে দাঁড়িয়ে বলে, থ্যাংক ইউ। ইটস ওকে, আপনি ঠিক আছেন? জি, আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন? জি, আমিও ঠিক আছি। মেয়েটার কিছু না বলে চলে যায়। আমিও ম্যাডামের কাছে যাই। একটা হল রুমে অনেক মানুষ। ম্যাডাম আমাকে ডেকে বললেন, সোহেল, এদিকে আয়। জি ম্যাডাম। ফাইলগুলো সব ঠিক করেছিস? হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে। এমন সময় একটা বছর 30-এর ছেলে এসে বলে, কেমন আছো মৃত্তিকা? ভালো আছি। তুমি কেমন আছো দিগন্ত? আমিও ভালো আছি। তারপর এখানে? হ্যাঁ, এখানে মিটিং আছে। আচ্ছা তাই, ঠিক আছে, মিটিং হলে বলবে। আমি এই পাশেই আছি, তোমার সঙ্গে কিছু কথা আছে। ওকে, মিটিং শেষ হলে আমি কল করব। ওকে, তবে আমি আসছি, বাই। দিগন্ত ছেলেটা চলে যায়। একটু পর মিটিং শুরু হয়। জেকে কোম্পানির অনার মিস্টার চৌধুরী এইচএস ম্যাডামকে বললেন, কেমন আছেন মিস সানাল? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন মিস্টার চৌধুরী? আমিও আলহামদুলিল্লাহ ভালো। তারপর প্রেজেন্টেশন কমপ্লিট? ইয়াস। ছেলেটাকে নতুন মনে হচ্ছে। ওর নাম সোহেল খান, আমার পিএ। ও আচ্ছা, তা পিএ রাখলেন যে? এতদিন বলে বলেও তো একটা পিএ রাখলেন না। আসলে মনের মতো কাউকে পাইনি এতদিন, তাই রাখিনি। ও আচ্ছা, তা এই ছেলেটা কি মনের মতো হয়েছে? হ্যাঁ, সেরকমই বলতে পারেন। চলুন মিটিং শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। সোহেল, প্রেজেন্টেশন দেখাও আর ওনাকে একটা একটা করে বুঝা। কিন্তু ম্যাডাম আমি কি করব? যা বললাম কর। ওকে ম্যাডাম। আমি মিস্টার চৌধুরীকে প্রেজেন্টেশন দেখালাম। ওনার পছন্দ হলো। উনি ম্যাডামকে বললেন, মিস সানাল, আমার খুব ভালো লাগলো। তাহলে কাজ শুরু করুন। ওকে মিস্টার চৌধুরী, আমরা তাহলে আসছি। মিটিং শেষ হতে হতে বিকাল হয়ে গেছে। ম্যাডাম বললেন, তোকে আমার সঙ্গে আসতে হবে না, তুই এখান থেকে সোজা বাড়ি চলে যা। আমার কয়েকটা কাজ আছে, ওটা করেই আমি বাড়ি চলে যাব। কিন্তু ম্যাডাম আপনি একা। তোকে কিছু বলতে বলেছি? তোকে যেটা বললাম সেটা কর। ওকে ম্যাডাম। আমি আর কিছু না ভেবে বাসার দিকে রওনা দিলাম। ম্যাডাম ওই ছেলেটার সঙ্গে দেখা করে। ছেলেটা ম্যাডামকে দেখে হাত ধরে নিয়ে চেয়ারে বসিয়ে দেয়। তারপর কফি অর্ডার দেয়। কফি আস্তে আস্তে ছেলেটা ম্যাডামকে বলে, তারপর মিটিং কেমন হলো? খুব ভালো হয়েছে। তা বলো, এখানে ডাকলে কেন? আমি তোমাকে কিছু বলতে চাই মৃত্তিকা। হ্যাঁ বলো। ওরা কথা বলতে বলতে কফি চলে আসে। এদিকে আপু আমাকে কল করে। আমি কল রিসিভ করতে আপু বলল, ভাই তুই কই? আপু ম্যাডাম আমাকে ছুটি দিয়ে দিয়েছে, তাই একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি। ওকে, জলদি বাসায় ফিরে আয়। ওকে আপু, আসছি। ওইদিকে দিগন্ত মৃত্তিকার হাত ধরে বলে, মৃত্তিকা, আই লাভ ইউ। হোয়াট? কি হলো মৃত্তিকা? এসব কি বলছো? কি বললাম? আমি তোমাকে ভালোবাসি। সে তো বুঝতে পারছি, কিন্তু এসব কেন? তুমি আমার খুব ভালো বন্ধু, আমি তোমাকে বন্ধু মানি। আমিও সেটাই মানতাম, তবে আজ কেন জানি না তোমাকে ওই ছেলেটার সঙ্গে দেখে মানতে পারছি না। কি বলছো? ওই ছেলেটার জন্য এত জেলাস? আরে ওই ছেলেটা তো আমার বিয়ে। বিয়ে হোক আর যাই হোক, আমি ওকে তোমার পাশে মানতে পারছি না। এদিকে আমি বাসায় আসতে আম্মু বলে, সোহেল বাবা, এসেছিস? তোর আপুর কাছে শুনলাম তুই নাকি ওর অফিসে ঢুকেছিস। হ্যাঁ আম্মু, আপু একা সব সামলাচ্ছে। আমি একটা ছেলে হয়ে কি করে সহ্য করি? তাই আমি আপুকে বলেছি অন্তত আমি আমার নিজের খরচ নিয়ে চালাবো। জানিস বাবা, আগে আমাদের এমন হালাত ছিল না, আমরাও খুব বড়লোক ছিলাম, কিন্তু এক সময় তোর আপুর এক ম্যানেজার আমাদের ঠকিয়ে সব নিজের নামে করে নিয়েছে। তারপর থেকে আমরা এইভাবেই আছি। আমারও আম্মুর কথা আপুর কানে যায়। আপু কথাটা শুনে অবাক হয় আর মনে মনে ভাবে, কি? আমাদের বড় কোম্পানি ছিল, আমাদের সঙ্গে কি এরকম জঘন্য কাজ করেছে? আমি ওই মানুষকে ক্ষমা করব না। ওই লোকটা আমার আব্বুর সঙ্গে যেটা করেছে, যার ফল ওকে ভোগ করতেই হবে। এ বলে আপু আবুর কাছে যায়। আবু আবুকে দেখে বলে, সঞ্জু, মামনি, তুই এখানে কিছু বলবি মা? হ্যাঁ আব্বু, আমার তোমার কাছে কিছু জানার আছে। আমি এতদিন সেভাবে কিছু জানি না বলে তোমাকে কিছু জিজ্ঞেস করিনি। কি কথা মামনি? তোমাকে কে ঠকিয়েছে? কে আমাদেরকে আজ পথে বসিয়েছে? আমাকে ওই ব্যক্তির নাম বলো। ওর নাম আনোয়ার।
বর্তমানে জেকে কোম্পানির অনার ছিল। ওকে আপু, আমি আজ তোমাকে কথা দিচ্ছি, আমাদের কোম্পানি আমি তোমার হাতে তুলে দেব। তার কোনো দরকার নেই, আমরা যেমন আছি ভালো আছি, এসব ঝামেলার কোনো দরকার নেই। আমরা তো ভালো আছি, কিন্তু ওই শয়তানকে ভালো থাকতে দেব না যে আমাদের ক্ষতি করেছে। আমি আপুর সঙ্গে কথা বলে নিচে এলাম। একটু পর আম্মু খাওয়ার বেড়ে আমাদের ডাকে। আমরা খেতে বসতে আবু বলল, আব্বু, আমি কাল কলকাতা যাব। কলকাতায় যাবি? কলকাতায় যাবি মানে? আব্বু, তোমাকে তো সব বলেছি, তারপরেও কেন? আমাদের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি আপুকে বললাম, আপু এসবের মানে কি? তোমরা কি কথা বলছো? আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমাদের সবটা বলবে? ভাই, আমি এখন তোদের সবটা বলতে পারছি না, আগে কাজটা হাসিল হোক, তারপর সবটা বলবো। কিন্তু আপু, প্লিজ ভাই, জেদ করিস না, আর আব্বু আম্মুর খেয়াল রাখিস। সে না হয় আমি আব্বু আম্মুর খেয়াল রাখবো, তুমি তোমার খেয়াল রেখো। হ্যাঁ, রাখবো। পরের দিন সঞ্জু মৃত্তিকার অফিসে গিয়ে মৃত্তিকাকে বলে, মিত্তি, তোকে একটা কথা বলবো, রাখবি? কি কথা? আমি কাল কলকাতা যাব, তুই আমার জন্য একটা সুপারিশ করতে পারবি? কেমন সুপারিশ আর কোথায়? তুই জেকে কোম্পানির সঙ্গে ডিল সাইন করেছিস না? হ্যাঁ, তো ওই কোম্পানির সঙ্গে কি? ওই কোম্পানির বর্তমান ওনার যে আছে, ওনার কাছে আমার একটা কাজের ব্যবস্থা কর। কি বলছিস? তুই আমার অফিসে কাজ করবি না? আমাকে খুলে বলবি? এখন আমাকে কিছু জিজ্ঞেস করিস না, সময় হলে তোকে সব বলবো। কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ ইয়ার। আচ্ছা, আমি দেখছি। বলে মৃত্তিকা জেকে কোম্পানির ওনারকে কল করে। মৃত্তিকার কল দেখে মিস্টার চৌধুরী কল রিসিভ করে বলে, হ্যাঁ মিস সানাম, কি ব্যাপার? মিস্টার চৌধুরী, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমি কি কথাটা বলতে পারি? হ্যাঁ বলুন। আমার কাছে একজন মানুষ আসে, আপনি যদি ওর জন্য আমার অফিসে একটা কাজ দিতেন। এটা আপনি কি বলছেন? আপনার নিজের অফিস থাকতে আপনি ওনাকে আমার অফিসে পাঠাতে চাইছেন কেন? ও এখানে থাকতে চায় না, ও কলকাতা যেতে চায়। তাই ভাবলাম ওখানে চেনা জানার মধ্যে আপনি আছেন, তাই আপনাকে বললাম। অসুবিধা হলে ছাড়ুন। আরে না, সমস্যা নাই, ঠিক আছে, ওনাকে কাল আসতে বলুন। ওকে, থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। মোস্ট ওয়েলকাম। মৃত্তিকার সুপারিশে সঞ্জু জেকের অফিসে কাজ পায়। কাল জয়েন করবে। সঞ্জু থ্যাঙ্কস জানিয়ে বাসায় চলে যায়। মৃত্তিকা বসে আছে এমন সময় তার আম্মু কল করে বলে, মৃত্তিমা, কি করছিস? আম্মু, আমি অফিসে আছি। তুই গ্রামে কবে আসবি? আম্মু, এখন অফিসে খুব চাপ, দেখি কবে যেতে পারি। দেখি বলে হবে না, জলদি আসবি। ওকে। মৃত্তিকা কল কেটে দিতেই তার আব্বু তার আম্মুকে বলে, কি বললো তোমার মেয়ে? বলল এখন নাকি অফিসের চাপ, কিছুদিন পরে আসবে। এই মেয়েটা অফিস অফিস করে গেল, মেয়েটার বয়স হচ্ছে, এবার তো বিয়ে করতে হবে। এসব আমাকে বলে কি লাভ? যাকে বলার তাকে তো বলতে পারো না। তোমার মেয়ের যে রাগ, আমি বাবা এসবে নেই। বাবা নাকি মেয়েকে ভয় পায়? হ্যাঁ পাই, ওর রাগের চেহারাকে দেখলে আমার ভয় লাগে। মৃত্তিকার বাবা মা কথা বলছে এমন সময় মৃত্তিকার বোন যারা এসে বলে, আব্বু আম্মু, তোমরা কি কথা বলছো? আব্বু কাকে ভয় পায়? কাকে আবার? তোর আপুকে। তোমরা আপুর কথা বলছো? আপু কবে আসবে আম্মু? বলছে একটু দেরি হবে। আপু ছাড়া ভালো লাগে না, ভাইয়ের বিয়ে অথচ আপু এখনো আসছে না। বিয়ের তো এখনো 2 মাস বাকি। তাতে কি, আপু যদি আগে আসে সমস্যা কোথায়? বললাম তো আসার কথা, এখন মেয়েটা যদি আসতে না চায় আমি কি বলবো? দাঁড়াও, আমি আপুকে কল করব। বলে যারা নাচতে নাচতে চলে যায়। যারা যাওয়ার দিকে তাকিয়ে মৃত্তিকার মা তার বরকে বলে, মেয়েটাকে দেখেছো কেমন চঞ্চল? আমাদের নিজের না হয়েও কেমন আমাদের আপন করেছে। আর মৃত্তিকা তো মেয়েটার জান। হ্যাঁ, তা যা বলেছো। ওইদিকে যারা রুমের দিকে যেতে গিয়ে ইমরানের সঙ্গে ধাক্কা খায়। যারা পড়ে যেতে নিলে ইমরান যারাকে জড়িয়ে ধরে বলে, যারা, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি ভাইয়া, তোমাকে লাগেনি তো? না না, আমাকে লাগেনি। এভাবে ছুটছিলি কেন পাগলের মতো? আমি মিষ্টি আপুকে কল করব বলেই যাচ্ছিলাম। তোর কলেজ নেই? আছে তো, কিন্তু আজ যাব না। কেন যাবি না কেন? আজ তোর বিয়ে নাকি?
আমার বিয়ে হতে যাবে কেন? কদিন পর তুমি তো বিয়ে করছো। সব বাদ দিয়ে আগে কলেজ যা। কিন্তু ভাইয়া। যেতে বলেছি কিন্তু। ওকে, যাচ্ছি। খালি খালি আমাকে বকা দিবে। যাও, তোমার সঙ্গে আর কথাই বলবো না। বলেই যারা মুখ ফুলিয়ে চলে যায়। এদিকে সয়েল অফিসে আসতে লেট করে আসতে মৃত্তিকা সয়েলকে ডেকে পাঠায়। সোয়েল, তোর বাসা থেকে অফিসে আসতে কত সময় লাগে? ম্যাডাম, আধা ঘন্টা। অফিস টাইম কয়টায়? 9:30। এখন কয়টা বাজে? 10টা। আধা ঘন্টা লেট। সরি ম্যাডাম। সরি কিসের? তুই একে তো লেট, তারপর? ম্যাডাম, আর এমন হবে না, এইবারটা ছেড়ে দিন। কোনো ছাড়াছাড়ি নাই। ভুল যখন করেছিস শাস্তি তো তোকে পেতেই হবে। শাস্তি শোনার আগে আমার জন্য কফি নিয়ে আয়। ওকে ম্যাডাম। বলি ম্যাডামের কেবিন থেকে বেরিয়ে কফি নিতে যাচ্ছি, এমন সময় দিশা ও সজল এসে দাঁড়ায় আমার সামনে। আমি তাদেরকে সামনে থেকে হকচকিয়ে বলি, এই কি তোমরা এখানে? আমার প্রশ্নের জবাব না দিয়ে দিশা ঘুরে আমাকে বলে, কাল ম্যাডামের সঙ্গে মিটিংয়ে গিয়ে আর আসলে না কেন? ম্যাডাম আমাকে ছুটি দিয়ে দিয়েছিল। ও আচ্ছা। সোহেল, চলো আমরা একটু আড্ডা দিই অফিসের পর। আচ্ছা, দেখা যাক। আমরা কথা বলছি, ম্যাডাম সেটা ফলো করছে। আমি জানতাম না ওদের সঙ্গে কথা বলতে বলতে আর 10 মিনিট লেট। কফি নিয়ে যেতে ম্যাডাম গরম কফি আমার বুকে চড়ে ফেলে বলে, এই অফিসটা কি তোর বাপের? তোর যেটা ভালো লাগার সেটাই করবি? আমি ম্যাডামের কথার মানে না বুঝে বলি, মানে ম্যাডাম কি বলতে চাইছেন? একটা কফি নিয়ে আসতে এতক্ষণ চায়? সরি ম্যাডাম। সরিটা 100 বার জব। আর ওই ফাইলগুলো এক্ষুনি চেক করে দে। বলি ম্যাডাম প্রায় 20 থেকে 30টা ফল দিয়েছে ঠিক করতে। ম্যাডাম কি পাগল হয়ে গেছে? ম্যাডামের আমার উপর এত রাগ কিসের কে জানে? কোনো জন্মের বদলা নিচ্ছে আল্লাহ ভালো জানে। এই সব হাজার কথা ভাবতে ভাবতে ফাইল নিয়ে বসে পড়ি। ফাইলগুলো চেক করতে করতে লাঞ্চ টাইম হয়ে গেল। সবাই লাঞ্চ করতে চলে গেছে। দেখলাম ম্যাডাম বসে বসে কিছু না ভাবছে। এদিকে আমার আরও প্রায় 20টা ফাইল আছে, কিন্তু খিদেতে পেটের মধ্যে ইঁদুর দৌড় করছে। আমি উঠে লাঞ্চ করে এসে দেখি ম্যাডামও তখনও বসে আছে। আমি সজলকে বললাম, সজল। হ্যাঁ, কিছু বলবি? সরি, তুই বলে ফেললাম। ইটস ওকে, নো প্রবলেম। আমরা তো বন্ধু হতেই পারে। থ্যাঙ্কস। আচ্ছা, এবার বল কি বলেছিলি? ম্যাডাম কি সবসময় এরকম? কীরকম? আসলে ম্যাডামের এত রাগ কেন? ম্যাডাম আগে এরকম ছিল না, আগে খুব ভালো ছিল, সবাইকে হাসাতো। হঠাৎ একদিন কি হলো জানা নাই, একদিন অফিসে সেই সবার উপর রাগ দেখাতে লাগলো। আচ্ছা, ম্যাডাম আগে কোনো বিয়ে রাখেনি? রেখেছিল আজ থেকে 5 বছর আগে। ম্যাডাম একটা ছেলেকে বিয়ে রাখে। পরে কানাঘোষা শুনেছি ম্যাডাম আর বিয়ের নাকি একটা সম্পর্ক ছিল। তারপর হঠাৎ একদিন সেই ছেলেটা আসেনি, তারপর থেকে ম্যাডামও বদলে গেল আর কাউকে কখনো বিয়ে রাখেনি। আজ 5 বছর পর তোকে বিয়ে রাখলো। ও আচ্ছা, থ্যাংক ইউ। এখন যা, না হলে ম্যাডাম দেখলে রাগ করবে। ওকে, তুই কাজ কর। এদিকে সঞ্জু রেডি হচ্ছে। তার আব্বু আম্মু এসে বলে, সঞ্জু, না গেলে হয় না? না আম্মু, আমাকে যেতেই হবে। আব্বু, তুমি পরে আমাকে বুঝিয়ে বলো, আমি আসছি এখন। এখনই চলে যাবে? সোহেল আসুক, দেখা করে যাবে। না আব্বু, ভাই থাকলে হাজার প্রশ্ন করবে। ও এলে ওকেও একটু বুঝিয়ে বলো। তুই আমাকে কোন ফ্যাসাদে ফেলে যাচ্ছিস বলতো? প্লিজ আব্বু, কিছুদিন ওয়েট করো, তারপর সব ঠিক হয়ে যাবে। এদিকে সয়েল দেখে মৃত্তিকা একের পর এক কফি খেতেই আছে। শেষ পর্যন্ত আর নিজেকে আটকাতে না পেরে সয়েল মৃত্তিকার কাছে গিয়ে বলে, ম্যাডাম আসবো? তুই এখানে কিছু বলবি? কি হয়েছে আপনার? কেন নিজেকে এরকম শাস্তি দিচ্ছেন? আমি কি করব না করব তার কৈফিয়ত কি তোকে দেব নাকি? তোকে আমার কেবিনে কে আসতে বলেছে? বেরিয়ে যা আমার কেবিন থেকে, জাস্ট গেট আউট। ম্যাডাম একবার কথাটা শুনুন। বললাম না বেরিয়ে যেতে? ম্যাডামকে বুঝিয়ে যখন পারলাম না, তখন আমি বাধ্য হয়ে কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে এলাম। দিশা এসে বলে, কি হয়েছে সোহেল বাবু? কিছু না ম্যাডাম, একটু ডিস্টার্ব। আসলে আজকের দিন এলেই ম্যাডাম এমন হয়ে যায়। আজকের দিনে এলে মানে? আজকে কি আছে? আসলে ম্যাডামের একটা বিয়ে ছিল। হ্যাঁ সজল, বলো। হ্যাঁ, আজকে দিনেই ওই ছেলেটা ম্যাডামের জীবন থেকে চলে গিয়েছিল। তাই আজকের দিনে ম্যাডাম নিজের উপরে টর্চার করতে থাকে। ম্যাডাম মনে করেন ছেলেটা শুধুমাত্র ম্যাডামের জন্যই চলে গেছে। না, এইভাবে একটা ছেলের জন্য আমি ম্যাডামকে শেষ হতে দেখতে পারি না। আমি ওনার বিয়ে
ওনার সব দায়িত্ব আমার। বলি আমি আবার ম্যাডামের কেবিনে গেলাম। ম্যাডাম আমাকে দেখে আবারও রেগে গেলেন। আমি ম্যাডামের কোনো কথা না শুনেই ম্যাডামকে জোর করে চেয়ারের সঙ্গে চেপে ধরে বলি, কোনো কথা নয়, চুপচাপ বসে আমার কথা শুনবেন, ওকে? ওই, তুই আমাকে ওয়ার্ডার দেওয়ার কে? হ্যাঁ, আই এম ইউর বস, ইউ ডোন্ট বস মি। জানি ম্যাডাম, আপনি আমার বস, আমি আপনার বস না, কিন্তু আমি আপনার পিএ। তাই আপনার ভালো থাকার দায়িত্বটা আমার। তাই আমার চোখের সামনে আপনাকে শেষ হতে দেখতে পারবো না। আমার কথা শুনে ম্যাডাম হাওয়া করে কেঁদে ফেললেন এবং জড়িয়ে ধরে বললেন, সোহেল, আমার কি দোষ ছিল বলতে পারিস? আমি তো ওকে মন থেকে ভালোবেসেছিলাম। ও আমার ভালোবাসা কেন বুঝলো না? ও আমার সঙ্গে প্রেমের অভিনয় করে গেছে সব সময়। আমি তো আমার সবটুকু দিয়েই ওকে কাছে পেতে চেয়েছিলাম। এটা কি আমার অপরাধ? আপনার কেন অপরাধ হতে যাবে ম্যাডাম? অপরাধ করেছে ওই ছেলেটা। আপনি কেন একটা স্বার্থপর একটা ছেলের জন্য নিজেকে শেষ করবেন? আমার কথা শুনেই ম্যাডাম 2 হাত দিয়ে চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে বলে, তুই ঠিক বলেছিস সোহেল। আমি কেন ওই বেইমানের জন্য নিজেকে শেষ করব? আমি আর নিজের কোনো ক্ষতি করব না। আমি বদলা নিব, বদলা। কেমন বদলা ম্যাডাম? আমি শুধুমাত্র ওই দিন ওকে মনে রেখে আর প্রেম ভালোবাসা করিনি। এবার করব, তবে সত্যি সত্যি নয়, অভিনয় করব ওকে চালানোর জন্য। তার জন্য তোকে আমার হেল্প করতে হবে। আমি ম্যাডামের কথা শুনে অবাক হলাম। অবাকনেস কাটাতে ম্যাডামকে প্রশ্ন করলাম, আমি কি হেল্প করবো ম্যাডাম? আমার কথা শুনে এবার ম্যাডাম বললেন, আজ থেকে তুই আমার নকল বয়ফ্রেন্ড হয়ে কাজ করবি। তার জন্য অবশ্যই তুই পেমেন্ট পাবি। ম্যাডাম এসব আপনি কি বলছেন? আমি ওসব করতে পারবো না। তার চেয়ে বরং আপনি অন্য কাউকে খুঁজেন। অন্য কেউ না, আমার তোকেই লাগবে। কিন্তু ম্যাডাম, তুই যদি না করিস তবে তোর চাকরি যাবে, আর যদি করিস তবে তোর স্যালারি ডবল হবে। ওকে ম্যাডাম। আর কোনো উপায় না পেয়ে আমি ম্যাডামের কথায় রাজি হয়ে গেলাম। আমার সম্মতি পেয়ে ম্যাডাম খুশি হয়ে যায়। একটু পর দেখি একটা 28-30-এর ছেলে এসে দাঁড়ায় ম্যাডামের কেবিনের সামনে। ম্যাডাম তাকে দেখে বলে, কি রে ছাগল, তুই দেখতে এসেছিস আমি প্রেম যন্ত্রণায় কেমন শেষ হয়ে যাচ্ছি? আর আমার যন্ত্রণা দেখার সৌভাগ্য তোর হলো না। মানে হলো এই আমার নতুন বয়ফ্রেন্ড, আর তোর জন্য তিলে তিলে নিজেকে শেষ করব না। তুমি মিথ্যা বলছো আমাকে জ্বলাতে? তেমন কিছুই হবে না, কারণ তোমাকে আমি ভালো করে জানি। তুমি একটা ইমোশনাল ফুল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি ইমোশনাল ফুল ছিলাম। তোর জন্য দিনের পর দিন, রাতের পর রাত কেঁদেছি, কিন্তু আর নয়, আমার কাঁদার দিন শেষ। এবার তুই কাঁদবি, আমি দেখব। তুমি যত নিজে যা বোঝাও, আমি জানি ওই ছেলেটা তোমার কেউ না। ও যদি তোমার কেউ হতো, ও তোমার কাছে থাকতো, আর তুমি এভাবে মাটিতে বসে থাকতে না। ও, তোর আর আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ম্যাডাম ছেলেটার সঙ্গে কথা বলছিল। ওইদিকে ম্যাডামের ফোন বেজে যাচ্ছে কখন থেকে। এদিকে ম্যাডাম ছেলেটাকে কথাটা বলি আমার কাছে উঠে এসে আমাকে কিছু বুঝতে না দিয়ে ম্যাডাম তার 2 ঠোঁট দিয়ে আমার 2 ঠোঁট কামড়ে ধরে চুষতে লাগে। আমি তো ম্যাডামের এই রূপ দেখে অবাক, কিছু বলতেও পারছি না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে ছেলেটার দিকে ঘুরে বলে, এবার বিশ্বাস হলো তোর? আর কোনো কনফিউশন নেই নিশ্চয়? এসব কি করে হলো, কবে হলো? সেটা তোর না জানলেও চলবে। নাও ইউ জাস্ট গেট আউট। এটা তুমি আমার সঙ্গে ঠিক করলে না। তুই কি ভেবেছিস তোর শোকে আমি নিজেকে শেষ করে দেব? তুই আমাকে সেই আগে মৃত্তিকা পাইছিস যে একটু পানিতে গলে যাবে। এবার আমি ছেলেটাকে বলে উঠলাম, দেখুন আপনি কি আমি জানতে চাই না। আপনার সঙ্গে মৃত্তিকার কী সম্পর্ক ছিল সেটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। আমার একটাই প্রায়োরিটি, সেটা হচ্ছে মিথ্যির ভালো থাকা। তাই ওর জন্য যেটা করার হয় আমি সেটাই করব, বিকজ আই লাভ মৃত্তিকা। আমি তোদের দেখে নেব, মাইন্ডেড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখে নিস। নাও গেট আউট। ছেলেটা চলে যায়। আমি ম্যাডামের দিকে খেয়াল করে দেখি ম্যাডাম আমার দিকে ঠিক করে দেখাতে পারছে না। আমি ম্যাডামকে সহজ করার জন্য বললাম, ম্যাডাম ছাড়ুন, কি হয়েছে? এবার আপনি আপনার মতো থাকুন, আর কেউ আপনাকে জ্বালাবে না। ম্যাডাম আমি আমার কাজ করি। ওকে যা। এইদিকে সঞ্জু কলকাতা গিয়ে পড়েছে ফ্যাসাদে। একটা গাড়ি পাচ্ছে না যে অফিস পর্যন্ত যাবে। হঠাৎ একটা বছর 30-এর ছেলে 4 চাকা গাড়ি নিয়ে এসে দাঁড়ায় সঞ্জুর কাছে। সঞ্জু তাকে দেখে হকচকিয়ে বলে, আপনি কে? আমার পথ আটকে দাঁড়ালেন কেন? পথ ছাড়ুন, না হলে কিন্তু চিৎকার করব।
আরে ম্যাডাম, চিৎকার করছেন কেন? আমি কোনো ছেঁচড়া বা ছিনতাইকারী নয়। আপনি ব্যস্ত হয়ে কিছু ভাবছেন মনে হলো, তাই দাঁড়ালাম। কিছু কি হয়েছে আপনার? বলতে পারেন। আমি এখানকার স্থানীয়। আমি এখানকার স্থানীয়। আপনি চাইলে আমি আপনার হেল্প করতে পারি। আসলে আমি আজকে প্রথম কলকাতায় এলাম, এখানকার কিছুই চিনি না। আপনি যদি আমাকে সাহায্য করতেন। হ্যাঁ হ্যাঁ, বলুন কি করতে হবে। আসলে আমি জেকে কোম্পানিতে যাব, রাস্তা বুঝতে পারছি না। আমার ফ্রেন্ড লোকেশন সেন্ড করবে বলে করেনি, কল করছি কলটাও তুলছে না। বুঝলাম। আপনি যদি রাজি থাকেন তবে আমি আপনাকে সসম্মানে পৌঁছে দিতে পারি। আপনার সমস্যা হবে না? না, কোনো সমস্যা নেই। উঠে আসুন গাড়িতে। সঞ্জু আর বেশি কিছু না ভেবে গাড়িতে উঠে পড়ে। প্রায় 1 ঘন্টা পর সঞ্জু একটা বড় বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়। বিল্ডিং দেখে সঞ্জু বলে, এটাই কি জেকে কোম্পানি? হ্যাঁ, এটাই। আপনি লিফটে উঠে সোজা 10 নম্বর ফ্লোরে যাবেন। গিয়ে বলবেন জেকে কোম্পানির ওনারের সঙ্গে দেখা করতে চান। ওরা আপনাকে দেখিয়ে দেবে। থ্যাংক ইউ আপনাকে। আজ আপনি আমাকে হেল্প না করলে কি যে হতো। ইটস ওকে, নো প্রবলেম। যান আপনি, আমারও অফিস আছে। আপনার নাম তো জানা হলো না। এখানে তো আছি, পরে কখনো জেনে নেবেন। এখন আসি, আমার একটা জরুরি কাজ আছে। ওকে মিস্টার। ছেলেটা চলে যায়। সঞ্জু লিফটে উঠে জেকে কোম্পানির উদ্দেশ্যে। ওইদিকে ইমরান বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। যারা কলেজ যেতেই তার বন্ধুরা এসে ঘিরে ধরে, বলে, যারা, শুনছি তোর ভাইয়ের বিয়ে। হ্যাঁ, 2 মাস পর তোমাদের সবার যাওয়া চাই। সে তো যাব, কিন্তু তোর ভাইয়ের বিয়ে শুনে মনটা খারাপ হয়ে গেল। হাজার হোক ক্রাশ তো। চুপ কর শালি। আমার ভাইয়া মানে তোদেরও ভাইয়া, একদম নজর দিবি না আমার ভাইয়ার দিকে। হ্যাঁ হ্যাঁ, দেব না নজর। তোর ভাইয়া তোরই থাকবে। বান্ধবীর কথাটা আচানক যারার কেমন লাগে। সে বারবার ভাবে, তোর ভাইয়া তোরই থাকবে। কথাটা ভেবে মনে মনে বলে, আমার ভাইয়া আমারই থাকবে। এই কথাটা শুনে আমার মনে ভালো লাগা কাজ করছে কেন? এই কেমন ভালো লাগা? আচ্ছা, ভাইয়ার বিয়ের পর ভাইয়া কি আমার থাকবে? যারাকে আনমনা দেখে তার বান্ধবী বলে, ওই জরার বাচ্চি, কি ভাবছিস? ক্লাসে যাবি না? যারা যেন কোনো কথাই শুনতে পাচ্ছে না। তার বান্ধবী আবারও যারাকে ধাক্কা দিয়ে বলে, ওই কি হলো তোর? হ্যাঁ, না কিছু না। তুই কিছু বলছিলি? বলছি ক্লাস করবি না? হ্যাঁ চল। বলে যারা ও তার বন্ধু ক্লাসের দিকে যায়। এদিকে সঞ্জু লিফট থেকে বেরিয়ে একটা রুমের দিকে এগিয়ে একজনকে বলে, আচ্ছা, জেকে কোম্পানির ওনার? স্যারের কাছে যাবেন, কিন্তু আপনি কে? আমি সঞ্জিদা। আমার কাল জয়েন করতে হবে, তাই আজ একবার স্যারের সঙ্গে কথা বলতে হবে। স্যারের কেবিনটা যদি দেখিয়ে দিতেন। আচ্ছা চলুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। বলে সঞ্জু ছেলেটার সঙ্গে সঙ্গে যেতে লাগলো। এদিকে মৃত্তিকা সোহেলকে বলে, সোহেল, হ্যাঁ ম্যাডাম, কিছু বলবেন? কফি নিয়ে আয়। ম্যাডাম আবার কফি খাবেন? এই তো একটু আগে গেলেন। তুই আবার আমাকে কফি নিয়ে কথা বলছিস? আমি তোকে বলেছি না আমার কোনো ব্যাপারে তুই নাক গলাবি না। তুই আমার বয়ফ্রেন্ড না, বর না। তোকে কিছুক্ষণের জন্য নাটক করতে বলেছিলাম, তোকে কোনো অধিকার দেয়নি, তাই অধিকার ফলাতে আসবি না। সরি ম্যাডাম, আমি বলে গিয়েছিলাম আমার লিমিট। নিয়ে আসছি আপনার কফি। অফিস টাইম শেষ হতেই বাসায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এমন সময় ম্যাডাম তার গাড়ি নিয়ে আমার সামনে এগিয়ে এসে বলে, বাসায় যাবি? জি ম্যাডাম। গাড়িতে বস, নামিয়ে দিচ্ছি। প্রয়োজন নেই, আমি একা চলে যেতে পারবো। ম্যাডাম অনেক জেদ করলো, কিন্তু আমি ম্যাডামকে বার্তা দিলাম না। ম্যাডাম রাগে চলে গেল ফুল স্পিডে গাড়ি চালিয়ে। আমি সেদিকে ধ্যান দিলাম না। একটু পর একটা ঠোঁটো দৌড়িয়ে বাসায় ফিরলাম। আম্মু আমাকে থেকে 1 গ্লাস শরবত নিয়ে এলো। শরবত আমার হাতে দিয়ে বলল, যা গরম, এই শরবতটা খেয়ে নে বাবা। ঠিকই বলছে আম্মু। তবে কি জানো আম্মু, কিছু কিছু মানুষ জানে কফি খেলে শরীর খারাপ করে, সেটা যেন নিজের সর্বনাশ করেই যাচ্ছে। কে এমন পাগল আছে এত বিভৎস গরমে কফি নিজের সর্বনাশ করছে? আছে একজন। ছাড়ো আম্মু, আব্বু আর আপু কোথায়? তোর আপু রুমে আছে, শরীরটা ভালো না। আর তোর আপু? কি হলো, আপু কই? আজ অফিসে যায়নি? আসলে তোর আপু কলকাতা চলে গেছে। কি
কি আমাকে কিছু না বলে চলে গেল? ও ভয়ে তোকে বলতে চায়নি। আমাকে বলতে চায়নি কেন? তুই যদি হাজার প্রশ্ন করিস এই ভয়ে ও তোকে বলে যায়নি। আচ্ছা ঠিক আছে। এদিকে সঞ্জু অফিসে গিয়ে এইচসির কেবিনে যায়। এইচসির মুখ অন্যদিকে ঘোরানো। সঞ্জু কেবিনের দরজায় দাঁড়িয়ে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। সঞ্জু কেবিনে যেতে এইচসি সঞ্জুকে উদ্দেশ্যে বলল, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। সঞ্জু সিটে বসেছে এমন সময় সামনের লোকটা মুখ ঘুরে সামনে তাকাতেই সঞ্জু অবাক হয়ে তাকায় ছেলেটার দিকে। ছেলেটাকে দেখে সঞ্জু বলে ওঠে, আপনি আপনি এখানে? জি, আমি জ্যাকে কোম্পানির মালিক এইচসি। এইচসি? হৃদয় চৌধুরী। ও আচ্ছা, আপনাকে কল করেছিল আমার ফ্রেন্ড ঋতিকা। হ্যাঁ, আপনি আপনার বন্ধুকে ছেড়ে এখানে এলেন কেন? তেমন কিছু না, আসলে বন্ধুর সঙ্গে কাজ করা ঠিক লাগে না। আচ্ছা তাই? জি। ওকে, তাহলে কাল থেকে জয়েন করুন। আচ্ছা, আমার কাজটা কি? আপনি আমার পিএ। আপনার বিয়ে? আপনার বিয়ে নেই? না, আমি পিএ রাখা পছন্দ করি না। আপনি যখন বিয়ে রাখা পছন্দ করেন না তখন আমাকে বিয়ে রাখতে চাইছেন কেন? দেখুন, আমাকে মিস মৃত্তিকা বলেছে আপনাকে কাজ দিতে। আমি রাজি হয়েছি, তবে একটা কথা কি জানেন, আমার কোম্পানিতে কোনো ফাঁকা পোস্ট নাই। আবার মিস মৃত্তিকার কথাও ফেলতে পারবো না। তাই এত বছর যে জায়গা খালি ছিল, আজ আপনি সেই জায়গায় এলেন। হয়তো জায়গাটা আপনার জন্য খালি ছিল। আচ্ছা তাই নাকি? জি। আচ্ছা, এখন তবে উঠি, কাল দেখা হচ্ছে। ওকে স্যার। সঞ্জু অফিস থেকে বেরিয়ে চিন্তা করতে থাকে, আয়াত কল তুলছে না, এখন আমি কোথায় যাব, কি করব? এখানে তো আয়াত ছাড়া আমি আর কাউকে চিনি না। এই এত বড় শহরে আমি আয়াতকে খুঁজবো কেমন করে? রাত কাটবে কেমন? উফ, কোথায় যাব, কি করব? কথাগুলো ভাবতে ভাবতে চোখ ছলছল করছে। এদিকে মৃত্তিকা অফিস থেকে বাসায় ফিরে জারাকে কল দেয়। যারা মৃত্তিকার কল দেখে খুশি হয়ে কলটা রিসিভ করে বলে, ওই মিষ্টি আপু, তুমি কি আমাকে ভুলে গেছো? হে পাগল মেয়ে, এসব কি কথা? আমি তোকে ভুলতে পারি? তাহলে এতদিন কথা বলনি কেন? পাগল বোন আমার, এখানে কাজের খুব চাপ। সরি রে, আর এমন হবে না। রোজ একবার করে কল করব তোকে, ওকে? ওকে মিষ্টি আপু। হ্যাঁ। মনের মতো কাউকে পেলে? পাকা মেয়ে, কাদের সঙ্গে ঘোরাফেরা করিস? পাকা পাকা কথা শিখেছিস? আপু, ওই একটু। চুপ, আরো নিজের মুখে বলছিস এটা? আপু, মিস ইউ। মিস ইউ টু পাগলি, আমি শীঘ্রই আসছি। মৃত্তিকা যারার সঙ্গে কথা বলে ফোন রেখে দিয়ে নিজের রুম থেকে বেরিয়ে নিচে গিয়ে ফ্রিজে খাবার খোঁজে, কিন্তু খাওয়ার জন্য কিছু পায় না। কি করবে বুঝতে না পেরে সয়েলকে কল করে। সয়েল সবে মাত্র খেয়ে নিজের রুমে ছিল, ফেসবুকে ভিডিও দেখছিল। মৃত্তিকার ফোন দেখে সয়েল অবাক হয়ে বলে, হ্যাঁ ম্যাডাম বলুন, এত রাতে কেন কল করেছেন? স্যার, কি করছিস? শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও দেখছি। ওসব ছাড়ুন, ফোন কেন করেছেন সেটা বলুন। হ্যাঁ বলছি, আসলে খুব খিদে পেয়েছে, আর বাসায় কিছু নেই। কি করব বুঝতে পারছি না। এখন আমি কি করব? তুই আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে পারবি? এত রাতে আমি? না না, আমি পারবো না। মৃত্তিকা এবার রেগে গিয়ে সয়েলকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে বলে, তুই যদি আমার কথা না শুনিস তবে তোর চাকরি যাবে। সো আপনি আমার দুর্বলতা নিয়ে এভাবে ব্ল্যাকমেল করবেন? তোর যা মনে হয় সেটাই ভাব। এখন জলদি আমার জন্য খাবার নিয়ে আয়। ওইদিকে সঞ্জু দাঁড়িয়ে আছে। এমন সময় কিছু লোকাল ছেলেরা এসে সঞ্জুকে ডিস্টার্ব করতে শুরু করে। এমন সময় একটা 20-21-এর মেয়ে এসে তাদের তাড়িয়ে দেয়। তখন সঞ্জু মেয়েটাকে বলে, থ্যাংক ইউ, আপনি আজ নাইলে কি যে হতো। ইটস ওকে, নো প্রবলেম। আপনি বলুন তো আপনি কে? আমি সঞ্জিদা আক্তার, সবাই ভালোবেসে সঞ্জু বলে ডাকে। আপনি? আমি এমসি, বাসার সবাই ও বন্ধু বান্ধবরা লিজা বলে ডাকে। এমসি কেমন নাম? ওটা আমার আধার কার্ডের নাম, খুব বড় নাম, তাই শর্ট করে এমসি। ও আচ্ছা। কিন্তু আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? আসলে এই শহরে আমি একা,
আমার যাওয়ার কোনো জায়গা নেই। একটা ফ্রেন্ডের ভরসায় এলাম, কিন্তু এখন ওর সঙ্গে যোগাযোগ করতে পারলাম না। তাই এই নতুন শহরে একা একা কী করব বুঝতে পারছি না। ওকে, আপনি যদি আমাকে ভরসা করতে পারেন তবে আপনি আমার সঙ্গে আমার বাসায় যাবেন। এখন আপনি একটা ভরসার জায়গা, এছাড়া তো আর কিছুই করার নেই। তাহলে চলুন। এই বলে সঞ্জু লিজার সঙ্গে তার বাসায় গেল। এদিকে মৃত্তিকা কল কেটে দেয়। এত রাতে সয়েল কি করবে বুঝতে পারে না। সয়েলের খুব টেনশন হচ্ছে, এখন কি করে বাসার বাইরে যাবে। তার মা বাবা যদি টের পায় তবে তো হাজার প্রশ্ন করবে। সয়েল লুকিয়ে বাসা থেকে বের হয়ে দোকানে যায়। একটা ফাস্ট ফুডের দোকান থেকে লার্জ পিৎজা নিয়ে মৃত্তিকার বাসার নিচে গিয়ে ফোন করে। মৃত্তিকা সয়েলের ফোন পেয়ে নিচে নেমে আসে। সয়েলকে দেখে বলে, তুই এসেছিস? কি নিয়ে এসেছিস? এত রাতে তেমন কিছু পাইনি, এই একটা পিৎজা নিয়ে আসছি। এইটাই চলবে, তুই এখন আসতে পারিস। এটা বলে ম্যাডাম আমার হাত থেকে পিৎজা নিয়ে ঘরের ভিতরে চলে যায়। আমি ম্যাডামের যাওয়ার পানে ছেয়ে ভাবতে থাকি, এ কেমন মানুষ, একটু মানবতা বলে কিছু নেই। আমি আর বেশি কিছু না ভেবেই বাসায় চলে এলাম। আস্তে আস্তে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। এইদিকে লিজা সঞ্জুকে বাসায় নিয়ে যেতে লিজার মা লিজাকে বলল, লিজা, মেয়েটা কে? আম্মু, ওর নাম সঞ্জিতা। ও এই শহরে নতুন, যাওয়ার কোনো জায়গা নেই। কিছু ছেলে ওনাকে ডিস্টার্ব করছিল, তাই বাধ্য হয়ে ওনাকে এখানে নিয়ে এলাম। লিজার মা কথাটা শুনে একটু অবাক হয়ে বলে, কি বলছিস, তাই নাকি? ভালো করেছিস, ওকে এইখানে নিয়ে এসেছিস। এমন সময় লিজার বাবা এসে সঞ্জুর কথা শুনে রেগে বলে, লিজা, তুমি কি বাসাটাকে অনাথ আশ্রম পেয়েছো? যখন যাকে পাবে তাকে নিয়ে আসবে, চেনা নেই জানা নেই একটা মেয়েকে হুট করে বাসায় নিয়ে এলে। আব্বু, আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কি করে ওই হায়নাদের কাছে রেখে আসতাম? তুই ঠিক করেছিস বোন, আব্বুর কথা বাদ দে। পেছন থেকে লিজার ভাইয়া কথাটা বলে ওঠে। সামনে আসতে সঞ্জুকে দেখে অবাক হয়ে যায়। সঞ্জুও ভাবতে পারেনি সে তার বসের বাসায় এসে পড়েছে। সঞ্জুর বস আবার বলে ওঠে, আপনি এখানে? স্যার, আপনি? এটা আমার বাসা, ও আমার বোন লিজা। লিজা তার ভাইয়ার কথা শুনে অবাক হয়ে বলে, ভাইয়া, তুমি মেয়েটাকে চেনো? হ্যাঁ, ও আজকে আমাদের অফিসে জয়েন করেছে। কি বলছো, তাই নাকি? লিজার আব্বু লিজার ভাইয়ার কথা শুনে বলে, ওকে, হৃদয় যখন মেয়েটাকে চেনে আর মেয়েটা আমাদের অফিসে জয়েন করেছে, তখন মেয়েটা এখানে থাকবে। সঞ্জু তো খুব খুশি। সে মনে মনে ভাবে, ভালোই হলো, আমার জন্য কাজটা আরো সহজ হয়ে গেল। সবার ভালোবাসা জিতেই কাজটা জলদি হাসিল করব। পরদিন অফিসে যেতে দেখি ম্যাডাম নিজের কেবিনে বসে আছে। আমি অফিসে ঢুকতেই ম্যাডাম বলল, সোহেল, ইয়েস ম্যাডাম। আজ একটা পার্টিতে যেতে হবে, সন্ধ্যায় রেডি থাকিস। কিসের বাড়ি ম্যাডাম? সময় হলে জানতে পারবি, এখন যা, কাজ কর। ম্যাডামের কথা শুনে আমি কথা না বাড়িয়ে নিজের কেবিনে চলে গেলাম। কাজ করছি, এমন সময় সজল এলো। সজল এসে বলল, সোহেল, কি করছিস? এই তো কাজ করছি। ম্যাডাম কিছু বলছিল? হ্যাঁ, ওই কোথায় নাকি পার্টি আছে, আমাকেও নাকি যেতে হবে। আচ্ছা, তাই নাকি? বিকেলে আমি ও ম্যাডামের বিজনেস পার্টনারের পার্টিতে যাই। বিজনেস পার্টনার জসিম এসে ম্যাডামকে হাক করে বলে, কেমন আছো মৃত্তিকা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। ছেলেটা কে? ও আমার পিএ। ও আচ্ছা, চলো তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেই। হ্যাঁ চলো, আর তুই ওইদিকে গিয়ে এনজয় কর। এই বলে ম্যাডাম ছেলেটার সঙ্গে চলে যায়। আমি বাড়ির দিকে যেতে গেলে একটা মেয়ে এসে আমার হাত ধরে বিয়ার খেতে বলে। আমি বাধা দিলাম। মেয়েটা জিদ করছে, ম্যাডাম সেটা ফলো করে আমার সামনে এসে নিয়ে যায়। তখন জসিম ছেলেটা ম্যাডামকে বলে, মৃত্তিকা কি করছো একটা পিয়েকে নিয়ে? ওকে ওর মতো থাকতে দাও। আরে ও তো খেতে চায় না, ওকে জোর করছিল মেয়েটা। প্রথমে সবাই এমনই করে, পরে ঠিকই খায়। বলি জসিম ম্যাডামের দিকে এক প্যাক এগিয়ে দেয়। ম্যাডাম নিতে চায় না। জসিমের জেদের কাছে হার মেনে ড্রিঙ্কস নিয়ে খায়। আমি খেয়াল করি জসিম ম্যাডামকে খারাপভাবে টাচ করার চেষ্টা করছে। আমি ব্যাপারটা বুঝতে পেরে ম্যাডামকে জড়িয়ে ধরে অন্য কিছু করতে গেলে ম্যাডাম আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে সপাটে একটা ছড় মারে আর রাগে চোখ লাল হয়ে যায়। রেগে গিয়ে আমাকে বলে, ওই তোর মতো ছোট লোকের সাহস কি করে হয় আমাকে টাচ কর? তোকে আমি এতটাও অধিকার দেইনি যে তুই আমাকে জড়িয়ে ধরবি। ম্যাডামের
কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগে। আমি চুপ করে সব শুনছি। ওইদিকে জসিম বলে, ঠিক বলেছ মৃত্তিকা, এইসব ছোট লোকেরা কি ভাবে নিজেদেরকে, কিভাবে কে জানে। ওদের একটু লাই দিলে নিজেকে খুব বড় ভাবে। আয় ছোট লোক, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। ম্যাডামের কথা শুনেও আমি সেখানে দাঁড়িয়ে আছি। আমি কি করবো বুঝতে পারছি না। আমি কোনো রকমে বলার চেষ্টা করি, ম্যাডাম আসলে জসিম আপনার সঙ্গে খারাপ নজর দেখেছিল। আমার কথার পাত্তা না দিয়ে ম্যাডাম সেখানকার কিছু ছেলেকে বললো আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। কয়েকটা ছেলে আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। আমি কিছু না বলে বেরিয়ে পড়ি। ওদিকে জসিম ম্যাডামকে একের পর এক ড্রিঙ্কস করিয়ে যাচ্ছে। ম্যাডাম একটু মাতাল হতেই জসিম ম্যাডামকে জড়িয়ে ধরে। ম্যাডাম বাধা দেয়। জসিম, কি করছো? ছাড়ো আমাকে, আমাকে টাচ করবে না। জাস্ট লিভ মি। আরে বেবি, এত নানা করছো কেন? একটু আদর করতে দাও, দেখো খুব মজা পাবে। বলেই জসিম আবারও ম্যাডামকে আঁকড়ে ধরে। তখনই জসিমের মুখে পড়ে একটা ডাইকলিকি হাত। জসিম মুখ তুবড়ে পড়ে। ম্যাডাম সামনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমি জসিমকে উঠিয়ে আবারও মারতে থাকি। ম্যাডাম ঠিক করে দাঁড়াতে পারছে না। আমি কোনোরকম ম্যাডামকে নিয়ে গাড়ির কাছে আসছি। ড্রাইভার ম্যাডামকে ধরে গাড়িতে ওঠায়। আমি ড্রাইভারকে বললাম, কাকা চলুন। ড্রাইভার হ্যাঁ বলে গাড়ি স্টার্ট করে। প্রায় 1 ঘন্টা পর বাসায় এলাম। ম্যাডামের বাসায় তেমন কেউ নেই। একজন মেয়ে সার্ভেন্ট হিয়া ও ড্রাইভার রনিত। হিয়া এসে ম্যাডামের এমন অবস্থা দেখে আমাকে বলে, স্যার আপনি কে? আর ম্যাডামের এমন হাল কেন? আমি ওনার পিএ। উনি একটা বাড়িতে গিয়েছিল, সেখানে ড্রিঙ্কস করে এমন অবস্থা। ওনার রুমটা কোনটা? আপনি আসুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্যার। ম্যাডাম আমাকে পথ দেখায়। আমি ম্যাডামকে নিয়ে বেডের কাছে যাব। এমন সময় ম্যাডাম আমার শরীরে বমি করে। হিয়া বলে, এই যা, এটা কি করলেন ম্যাডাম? দাঁড়ান, আমি আপনার জন্য পোশাক নিয়ে আসছি। লাগবে না, আমি ঠিক আছি, তুমি ম্যাডামকে ধরো। আমি ওয়াশরুম থেকে আসছি। হিয়ার কিছু না বলে ম্যাডামকে নিয়ে বিছানার দিকে যেতে চায়, কিন্তু ম্যাডাম মাতলামি করছে। এই তুই কে? আমার বরকে ডাক। আমার বর আমার উপর রাগ করেছে, আমাকে ওর রাগ ভাঙাতে হবে। বর, ওই বর, তুমি কোথায় গেলে? ওইসব হাজারের কথা বলছে। এমন সময় আমি ফ্রেশ হয়ে বেরিয়ে আসছি। ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে বলে, এই তো আমার বর এসে গেছে। বর, তুমি রাগ করেছো? দেখো, আমি তো তোমাকে বকা দিতে চাইনি, কিন্তু তুমি ওই মেয়েটার সঙ্গে কথা বলছিলে কেন? তাই তো আমার রাগ হয়ে গিয়েছিল। আমি মেয়েদের সঙ্গে কথা বললে আপনার রাগ হবে কেন? আমার রাগ হবে না তো কার রাগ হবে শুনি? হ্যাঁ, তুমি আমার বিয়ে আর আমার বয়ফ্রেন্ডও তো হয়েছিলে। বয়ফ্রেন্ড বর কেন হবে না? কী সব কথা বলছেন ম্যাডাম? আমি তো আপনার নকল বয়ফ্রেন্ড হয়েছিলাম, আর বিয়ে না হলে বর কী করে হয়? আমি তোমার বউ, তুমি আমার বর। আমি তোমাকেই বিয়ে করব। হিয়া তার ম্যাডামের এমন ব্যবহার দেখে অবাক হয়। ম্যাডাম হঠাৎই আমাকে আবার জড়িয়ে ধরে কিস করে। আমার জামা খুলতে লাগে। এমন কিছু দেখে হিয়া আর সেখানে না দাঁড়িয়ে পালিয়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করে ম্যাডামকে শুয়ে দিয়ে নিজের বাসায় ফিরে এলাম। আম্মু আমাকে দেখে বলে ওঠে, সোহেল কি হয়েছে? তোর জামা ভিজে আছে, তোকে কেমন যেন লাগছে। আম্মু তোমাকে পরে সব বলবো, এখন খুব টায়ার্ড, একটু রেস্ট নিতে চাই। আচ্ছা ঠিক আছে। আমি আর কিছু না বলে নিজের রুমে চলে গেলাম। পরের দিন সকাল হতেই হিয়া লেবু পানি নিয়ে মৃত্তিকার রুমে গেল। রুমে গিয়ে দেখে মৃত্তিকা মাথা খামচি দিয়ে বসে আছে। হিয়া যেতেই মৃত্তিকা হিয়াকে বলে, হিয়া, তোর হাতে কি? আর আমার সাথে কি হয়েছে? আমার মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে, চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। উফ। ম্যাডাম আপনি কি ড্রিঙ্ক করেছেন? হ্যাঁ। এই জন্যই আপনার এই অবস্থা। এই নিন আপনার জন্য লেবুর পানি, খেয়ে নিন, ঠিক লাগবে। আচ্ছা হিয়া, আমি তো পার্টিতে ছিলাম, বাসে কি করে এলাম? আপনার কিছু মনে নাই ম্যাডাম? হিয়ার প্রশ্ন শুনে মৃত্তিকা আগের রাতের কথাগুলো ভাবতে থাকে। মাথায় একটু চাপ দিতেই একটু একটু করে সব মনে পড়ে। এটাও মনে পড়ে রাতে বেডে এসে কি করেছে। কথাটা মনে পড়তে মৃত্তিকা লজ্জা পায়। মৃত্যু হিয়াকে বলে, আমার বিয়ে সোহেল আমাকে নিয়ে এসেছিল। হ্যাঁ, উনি আপনাকে নিয়ে এসেছিল। ওনার সাথে আপনি যা করেছেন। চুপ চুপ কর, আর ওসব কথা মনে করাস না। মৃত্তিকা কথাগুলো ভাবতেই তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সে মনে মনে ভাবে,
আমি ওকে কত অপমান করেছি, ছেলেদের দিয়ে মার খাইয়ে বার করে দিয়েছিলাম। তারপরও ও আমাকে ওই জসিমের হাত থেকে বাঁচালো, আমার সম্মান ফিরিয়ে দিল। অথচ আমি কি করলাম? আমি ওই মানুষটাকে কত ছোট করেছি সবার সামনে। না, আর নয়, এবার ওর কাছে আমার ক্ষমা চাইতেই হবে। মৃত্তিকা আর কিছু ভাবতে পারল না। ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেল। হিয়া এসে খাওয়ার কথা বললেও মৃত্তিকা খাবে না বলে চলে যায়। অফিস গিয়ে সয়েলকে খুঁজছে, কিন্তু সয়েল আসেনি। সজল এসে মৃত্তিকাকে একটা লেটার দেয়। লেটার পড়ে মৃত্তিকার চোখে পানি আসে। সে মনে মনে বলে, তুমি এটা করতে পারো না সোহেল। আমি না হয় তোমাকে সবার সামনে অপমান করেছি, আর তার জন্য আমি তো অনুতপ্ত। আপনারা নিশ্চয়ই ভাবছেন লেটারে কি ছিল, তবে চলুন শুনি। লেটারের প্রথমেই জানাই সরি। আপনি ঠিকই বলেন ম্যাডাম, আমি ছোট লোক, না হলে কি সব অপমান সহ্য করেও আপনার কাছে কাজ করি? আমরা খুবই গরিব। আম্মু আব্বু আর আমার আপুকে নিয়েই আমার পৃথিবী। আমার আপু আমাদের পরিবারে টানতো, তাই আপুর হেল্প করার জন্য আমি কাজটা নিয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি আপনি আমাকে এতটা ঘৃণা করেন। আমি আপনার সব অপমান সহ্য করেছিলাম, কিন্তু কাল যেটা হলো, তারপর আপনার অফিসে কাজ করতে পারবো না। আর আপনিও তো বলেছিলেন আমি যেন আপনার চোখের সামনে না আসি, তাই আমি আপনার কাজ ছেড়ে দিলাম। এবার আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। এতে আপনার অযোগ্য পিএ সোহেল খান। এদিকে লিজা গিয়ে সঞ্জুকে ডাক দিয়ে বলে, এই যে শুনছেন, উঠুন, অফিসে যাবেন না? এই যে। লিজার গলার আওয়াজ শুনে সঞ্জু উঠে ঘুম ঘুম ভাবেই বলে, একটা কথা বলি, আপনি আমার নাম ধরে ডাকবেন। এই যে বললে হবে? সেটা কি করে হয়? আপনি আমার থেকে বড়, আমি কি করে আপনার নাম ধরে ডাকবো? আমি তো বলছি, সমস্যা কোথায়? আর হ্যাঁ, এই আপনি আপনি বলারও প্রয়োজন নেই, কারণ আমি যখন তোমাদের বাসায় আছি তোমাদের মতন করেই থাকি। তুমি আমাকে আপন করে নাও। ওকে, তাই হবে। এখন রেডি হয়ে অফিসে যাও, না হলে ভাইয়া রাগ করবে। ভাইয়া লেট হওয়া একেবারে পছন্দ করে না। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, আমি জলদি রেডি হয়ে যাচ্ছি। সঞ্জু রেডি হয়ে বেরিয়েছে। এমন সময় লিজার মা সঞ্জুকে বলে, তুই অফিস যাওয়ার জন্য রেডি? জি আন্টি, আসছি। দাঁড়াও, না খেয়ে কোথায় যাচ্ছ? আমি বাইরে খেয়ে নেবো আন্টি। এটা কেমন কথা? তুমি আমাদের বাসায় থাকবে আর খাবে বাইরের হাইজেনিক খাওয়ার? তা তো হবে না। আর তুমি লিজাকে বললে এই বাসায় আছো, আপনি আগে বলতে না। তবে এখন খেতে চাইছো না কেন? কিন্তু আন্টি। কোনো কিন্তু নয়, টেবিলে এসে বসো, আমি খাবার দিচ্ছি। আমার ছেলেটাও এসে যাবে আবার। থ্যাংক ইউ আন্টি। লিনার মা দেখে সঞ্জুর চোখে পানি। লিনার মা সঞ্জুর মাথায় হাত বুলিয়ে বলে, এ কি মেয়ে, তুমি কাঁদছো কেন? আন্টি, আমি বাসা থেকে এসেছি। আসার পর ভাবিনি আমি এই অচেনা শহরেও আম্মুর মতো ভালোবাসা পাবো। পাগলি মেয়ের কথা শোনো, আজকের পর একদম মন খারাপ করবে না। তুমিও আমার লিজার মতন একটা মেয়ে। ওকে আন্টি। ওইদিকে মৃত্যু লেটার পড়ে কি করবে বুঝতে পারে না। সারাদিন কোনো রকমে দিনটা কাটে। বিকেলে তার মায়ের কল আসে। মৃত্তিকা কল রিসিভ করে। তার মা কোনো কথা না শুনেই বলে, মৃত্যু, তোর কোনো কথা শুনতে চাই না। তুই কালকের মধ্যে গ্রামে আসবি, বেশি না, একদিন থেকেই চলে যাবি। কেন আম্মু, কি হয়েছে? এখন না, তুই গ্রামে আয়, এলেই জানতে পারবি। মৃত্তিকা আর কোনো কথা না বাড়িয়ে তার মাকে বলে, ওকে, আমি আসব, তবে একদিনের বেশি থাকতে পারবো না। তাতেই হবে। মৃত্তিকা কল কেটে সয়েলের কথা ভাবছে। সোহেল কোথায় গেল? ওর ব্যাপারে তো আমি তেমন কিছুই জানি না। ওর বাসা কোথায় কে জানে? আচ্ছা, সঞ্জু কি কিছু জানে? হ্যাঁ, ওই তো সোহেলকে নিয়ে এসেছিল। কথাটা ভেবেই সঞ্জুকে কল করে। সঞ্জু খাচ্ছিল। মৃত্তিকার কল দেখে কলটা রিসিভ করতে মৃত্তিকা বলে, সঞ্জু। হ্যাঁ বল, কি করছিস? তুই তো ওখানে যেতে না যেতে আমাকে ভুলে গেছিস। আরে না, তেমন কিছু না। আসলে এখানে আসার পর অনেক কিছু হয়ে গেছে, তাই কল দিতে পারলাম না। হয়েছে, এখন বল খবর কি? আর তোর থাকার কোনো অসুবিধা আছে নাকি? না, সব ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, সোহেলের খবর কি? ওর জন্য কোনো অসুবিধা হচ্ছে না তো? না, ও খুব ভালো।
মৃত্তিকা সঞ্জুর কথা শুনে তাকে আর কিছু বলার সাহস পেল না। পরের দিন মৃত্তিকা গ্রামে গেল। মৃত্তিকাকে দেখে যারা ছুটে এসে জড়িয়ে ধরে। মৃত্তিকাও যারাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ওই মেয়ে, কেমন আছিস? কলেজ বাং দিচ্ছিস না তো? যারা মৃত্তিকার কথা শুনে মন খারাপ করে বলে, আর কলেজ বাং? তোমার ওই জল্লাদ ভাইয়ার জন্য কলেজ বাং দেওয়ার উপায় আছে? ভাইয়া আমাকে সারাক্ষণ ডাঁটে, কলেজ বাং করতে পারি না। ভালো হয়েছে, ভাইয়া ঠিক করেছে। আপু তুইও? হয়েছে, ছাড়। আব্বু আম্মু কোথায়? সবাই ভিতরে আছে, চল। মৃত্তিকা ভেতরে যেতেই তার আম্মু আব্বু সবাই মৃত্তিকাকে আদর করে। তারপর মৃত্তিকার আব্বু মৃত্তিকাকে পাশে বসিয়ে বলে, আম্মু একটা কথা ছিল, তাই তোমাকে এখানে ডাকা। কি কথা আব্বু? আম্মু, এই যে আঙ্কেলটাকে দেখছো, ও আমার পুরনো কলেজ ফ্রেন্ড আর দোস্ত। এই আমার মেয়ে, তোর হবু বৌমা। মৃত্তিকার বাবার কথা শুনে মৃত্তিকা বলে, আব্বু এসব কি বলছো? আমি ওনার হবু বউ মানে? আমাকে ক্লিয়ার করে বলবে? আসলে ও আমার খুব ভালো বন্ধু। তোর আম্মু যখন প্রেগনেন্ট হলো তখনই আমরা একে অপরকে কথা দিয়েছিলাম আমাদের ছেলে মেয়ে হলে তাদের বিয়ে দেব। কিন্তু একটা প্রবলেম হলো। কি প্রবলেম? আসলে প্রবলেমটা এটাই যে আমি ভেবেছিলাম আমার ছেলে হবে আর ওর মেয়ে হবে, কিন্তু কেস উল্টে গেল। তুই আগে জন্ম নিলি আর তোর জন্মের 3-4 বছর পর ওর ছেলে হয়। তখনও আমি ওকে জোর করেছি ওর ছেলের সঙ্গে তোর বিয়ে দেব, কিন্তু ও রাজি ছিল না। আমার জন্য অনেক কষ্টে ও রাজি হয়েছে। এখন তুই বল, তুই কি আমাকে ওর কাছে ছোট করবি? আব্বু, আগে থেকে কথা দেওয়া ঠিক না। আমি জানি মামনি, কিন্তু কিছু করার নাই। আব্বু, তোমার যেটা ভালো লাগে করো, আমার কিচ্ছু বলার নেই। মৃত্তিকা নিজের রুমে গিয়ে সোহেলের কথা ভাবে। আমার এত কষ্ট হচ্ছে কেন? সোহেল, তুমি কেন হারিয়ে গেলে? আমি না হয় একটু কষ্ট দিয়েছি, তাই বলে এভাবে হারিয়ে যাবে? আমি কি তোমাকে পাবো না সোহেল? মৃত্তিকা বসে আছে। এমন সময় যারা গিয়ে বলে, আপু তোর কিছু হয়েছে? তুই মন খারাপ করে বসে আছিস কেন? কোথায় মন খারাপ? আমি ঠিক আছি। হুম হুম কিছু তো হয়েছে, আমাকে বল। আসলে বোন, আমি কাউকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে বলার আগে সে হারিয়ে গেছে। ওর কথা মনে হতে খুব কষ্ট হচ্ছে। যারা মৃত্তিকার কথা শুনে অজানা এক ভাবনার মাঝে হারিয়ে গেছে। যারা আনমনে বলে ওঠে, আসলেই আপু, যাকে ভালোবাসি তাকে বলতে না পারলে কষ্ট হয়, যেমন আমি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি। তোর আবার কি হলো? না কিছু না, থাক আমি আসছি। যারা ছুটে বাইরে চলে যায়। মৃত্তিকা হাঁ হয়ে তাকিয়ে আছে। ওইদিকে সঞ্জু নাস্তা করে অফিসে যায়। হৃদয় নিজের কেবিনে বসে আছে। সঞ্জু যেতে হৃদয় বলে, আপনি এসে গেছেন, আসুন আপনাকে অফিসে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেই। ওকে স্যার। আচ্ছা, কাল থেকে আপনি আমার সঙ্গে গাড়িতে আসবেন। কি বলছেন স্যার? যেটা বললাম সেটাই হবে, কাল থেকে আমার সঙ্গে আসবেন। ওকে স্যার। এদিকে মৃত্তিকার বিয়ে হয়ে যায়। বাসর ঘরে বসে আছে। এমন সময় তার শাশুড়ি এসে বলে, বৌমা, তোমাকে একটা কথা বলতে এলাম, তুমি প্লিজ কিছু মনে করো না। মানে? আসলে আমার ছেলের বিয়েতে মত ছিল না, আমাদের কথা রাখতে জোর করে বিয়ে করেছে, তাই বাসর করতে আসেনি। এমনকি ও আজকেই বিদেশে চলে গেছে। হোয়াট? আপনারা সবাই মিলে আমার জীবনটা কেন নষ্ট করলেন? বৌমা আসলে মৃত্তিকার শাশুড়ির কথা শেষ হতে না হতে মৃত্তিকার চোখ পড়ে দেওয়ালে সাজানো ফটোর দিকে। ফটো দেখে মৃত্তিকা তার শাশুড়ি মাকে বলে, আম্মু, উনি? ওই তোর হাজবেন্ড। আপনি সত্যি বলছেন উনি আমার হাজবেন্ড? হ্যাঁ মা, কিছু কি হয়েছে? হয়েছে তো, আমি আপনাকে বলেছিলাম না আপনারা আমার জীবন নষ্ট করেছেন। এখন বলছি, আপনারা আমার স্বপ্ন পূরণ করেছেন। মানে কি বলছো বৌমা? তোমার কথা কিছুই বুঝছি না, বুঝিয়ে বলবে? আসলে আম্মু, আমি আপনার ছেলেকে খুব ভালোবাসি। কি সত্যি তুমি আমার ছেলেকে ভালোবাসো? হ্যাঁ আম্মু, তাই তো এই বিয়েতে আমি রাজি ছিলাম না। হ্যাঁ, একটা কথা মনে পড়লো, আপনার ছেলে বিদেশে গেছে মানে আপনি কিছু জানেন ওনার যাওয়ার কারণ? আমি যতটা জানি, আমার ছেলে কারোর একটা অফিসে কাজ করত, তার বসের কারণে ছেলেটা আমার খুব কষ্ট পায়।
তাই ছেলেটা অভিমান করে বিদেশে যেতে চায়। আমরা ওকে বলি, দেখ তুই বিদেশে যা আর যাই কর, আমাদের পছন্দের মেয়েকে বিয়ে করার পর যাবি। কিন্তু আম্মু, আমি মেয়েকে না দেখে কি করে বিয়ে করব? ও তো কিছু জানে না, তুই মেয়ে দেখ, আর না দেখ ওই মেয়েই আমার বৌমা হবে। ছেলে আমাদের উপর অভিমান করে তোমাকে না দেখেই বিয়ে করতে রাজি হয় এবং বিয়ের পরপরইও বিদেশ চলে গেল। আচ্ছা বুঝলাম। আম্মু, আমি আপনার ছেলের জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ মা। মৃত্তিকা বসে রইল, তার শাশুড়ি চলে গেল। মৃত্তিকা বাসর ঘরে বসে বসে ভাবে, সোহেল তোমাকে ভালোবেসে বলতে না পারলো আল্লাহ আমার ফরিয়াদ শুনে ঠিকই তোমার বউ করে দিয়েছে, তাই তোমার জন্য অপেক্ষা করব। আর আজ যে বাসর ঘরে আমি একা আছি, একদিন সেই বাসর ঘরে আমাদের বাসর হবেই, আর আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব। কথাগুলো ভাবতে ভাবতে মৃত্তিকা ঘুমিয়ে যায়। ওইদিকে যারা লুকিয়ে লুকিয়ে ইমরানকে দেখছে আর মনে মনে বলে, আমি তো আমার শখের পুরুষটাকে হারিয়ে ফেলবো। ভাইয়া কি কখনো বুঝবে আমাকে? কখনো বলবি, ওই পিচ্ছি তুই কি আমার হবি? না, কখনো বলবে না। কেন বলবে? আর কয়েক মাস পর তো ভাইয়ের বিয়ে। কথাটা ভেবেই যারা ডুকরে কেঁদে দেয়। যারার কান্না শুনে তার মা এসে বলে, যারা কি হয়েছে তোর? কিছু হয়নি তো আম্মু। তাহলে এখানে দাঁড়িয়ে এভাবে কান্না করছিস কেন? আসলে আম্মু ওই আপির কথা মনে পড়েছে, তাই খুব কান্না আসছে। পাগলি মেয়েটার কথা শোনো, এই জন্য কান্না করতে হবে? এক কাজ কর, আপুর কাছ থেকে ঘুরে আয়। আমি একা কি করে যাব শহরে? ওকে, আমি দেখছি। বলে মৃত্তিকার মা ইমরানকে ডেকে বলে, ইমরান? হ্যাঁ আম্মু, কিছু বলবে? হ্যাঁ বলছি, জারাকে নিয়ে মৃত্তিকার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আয়। এখন কোনোভাবে বোনের বাসা যেতে পারবো না, আমার জরুরি কাজ আছে। একটা দিন মেয়েটাকে দিয়ে চলে আসবি। এখন বা ওখানে যাওয়ার কি আছে? ওকে পড়ায় মন দিতে বলো, এত ঘোরার কি আছে? ইমরানের কথা শুনে যারা কান্না করে বলে, আম্মু ভাইয়া বলে লাভ নেই, ভাইয়া শুধু আমাকে বকা দিতেই জানে। যারার কথা শুনে ইমরান রাগ করে বলে, তোর এখন পড়ার সময়, সেদিকে ধ্যান না দিয়ে শুধু ঘুরে ঘুরে বেড়ানো। যারা আর কিছু না বলে কান্না করতে করতে চলে যায়। যারার মন খারাপ দেখে ইমরানের খারাপ লাগে, তাই দেখে ইমরান তার মাকে বলে, ওকে কাল রেডি থাকতে বলো, আমি নিয়ে যাব। সেই যখন মেয়েটাকে নিয়ে যাবি তখন বকা দিয়ে মেয়েটার মন খারাপ করা কি খুব দরকার ছিল? ঠিকই আছে, বেশি লাই দিয়ে মাথা তোলার দরকার নেই। চুপ কর, যাই এখান থেকে। ওইদিকে সঞ্জু ও লিজা ডাইনিং রুমে বসে গল্প করছে। এমন সময় হৃদয় এসে তাদের কাছে বসে। অন্যদিকে সানিয়া সাহিলকে বলে, আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? না, আমি ঠিক আছি। থ্যাংক ইউ আপনাকে। আজ আপনি আমার যে উপকার করলেন তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। এমনভাবে বলবেন না। আমি আর আপনার জন্য কি করলাম? বরং আপনিই তো আমার জন্য করলেন। আজ আপনি যদি সময় মতো আমাকে না বাঁচাতেন তাহলে কি যে হতো। আমি অন্যায় সহ্য করতে পারি না। সেখানে একটা মেয়ের সম্মানের কথা, সেখানে কিছু না বলে কি করে মুখ ফিরিয়ে থাকতাম। ওইদিকে হৃদয় সঞ্জু ও লিজার পাশে বসে। লিজা হৃদয়কে দেখে বলে, ভাইয়া আজকাল দেখছি তুই জলদি জলদি বাসায় চলে আসিস। বনু, মার খাবি কিন্তু। আপনারা দুজন কি সবসময় এমন মজা করেন? হ্যাঁ, তা একটু করি। হৃদয়ের কথা শুনে সঞ্জুর মন খারাপ হয়ে যায়। তার সয়েলের কথা খুব মনে পড়ে। সঞ্জু মন খারাপ দেখে হৃদয় বলে, কি হলো, আপনার মন খারাপ হয়ে গেল কেন? আপনাদের ভাই বোনকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে। আপনার ভাই আছে? হ্যাঁ, আজ ওকে খুব মিস করছি। তাহলে ভাইকে কল করে কথা বলুন। ঠিক কথা বলেছেন তো, দাঁড়ান একটা কল করি। কথাটা বলে সঞ্জু কল করে সয়েলকে। সয়েল কল রিসিভ করে। সঞ্জু বলে, ভাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। কাজ কেমন চলছে? কোনো সমস্যা হচ্ছে না তো? না আপু, সব ঠিক আছে, তুই নিশ্চিন্তে থাক। আব্বু আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। পরের দিন সয়েল তার মাকে কল করে। কল দেখে তার মা কল রিসিভ করে বলে, সোহেল তুই কেমন আছিস বাবা? ভালো আছে আম্মু, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি।
বৌমার সঙ্গে কথা বল, মেয়েটা কষ্ট পেয়েছে। ওর কি দোষ ছিল? ঠিক আছে, ওনাকে ফোনটা দাও। আমার কথা শুনে আম্মু ওনাকে ফোন দেয়। উনি ফোন নিয়ে আম্মির থেকে দূরে সরে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা সরি, আপনাকে বিয়ে করে আপনাকে কিছু না বলেই চলে আসার জন্য। আপনি আমাকে খারাপ ভাবছেন তাই না? আচ্ছা তার আগে বলুন তো, আমি কি কোনো ভুল করেছি? না না, আপনি কিছুই করেননি। ভুল অন্য কেউ করেছে, আর শাস্তি আপনি পেলেন। তাহলে ফিরে আসুন। এখন না, আমাকে 2 বছর টাইম দিন। 2 বছর কেন? আপনার হাজব্যান্ডকে কেউ গরিব বলে অপমান করেছিল। আমি তাকে দেখাতে চাই মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। এটা করা কি খুব জরুরি? আপনি চান না আপনার হাজব্যান্ডকে যে অপমান করেছে তাকে যোগ্য জবাব দিতে? চাই তো, আমি আপনার জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ। কেন? আমার জীবনে আসার জন্য আপনার মতো জীবনসঙ্গিনী পেয়ে আমি ধন্য। তবে একটাই আফসোস। আফসোস কেন? এই যে আমি আপনাকে বিয়ে করেও আপনার সঙ্গে একটা রাতও কাটাতে পারলাম না। বিয়ের রাতে আমি বিদেশে চলে এলাম। সমস্যা নেই, হয়তো এইটাই আমার পাওনা। মানে? কিছু না, ছাড়ুন, নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি 2 বছর একটু মানিয়ে নিয়ে থাকবেন, আর আমার আব্বু আম্মুর খেয়াল রাখবেন। সঞ্জু জলদি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে দেখে কলে পানি নেই। তখন লিজার মা বাইরে থেকে দেখে সঞ্জু কিছু খুঁজছে। লিজার মা বলে, কিছু খুঁজছো মা? আন্টি, কলে পানি পড়ছে না, ফ্রেশ হব। ও আচ্ছা, মাঝে মাঝে এরকম হয়। তুমি এক কাজ করো, হৃদয়ের রুমের পাশে যে ওয়াশরুম আছে ওখানে যাও, ওখানে সব সময় পানি থাকে, ওটা ইমার্জেন্সি। ওকে আন্টি। সঞ্জু টাওয়াল নিয়ে ওই ওয়াশরুমে যায়। ওয়াশরুমে ঢুকেই চিৎকার করে। সঞ্জু ওয়াশরুমে ঢুকেই কাউকে দেখতে পায়, তাই ভয়ে চিৎকার করে। সঞ্জুকে চিৎকার করতে দেখে সেই ব্যক্তি সঞ্জুর মুখ চেপে ধরে বলে, এই আপনি কি করছেন? এইভাবে চিৎকার করছেন, কেউ এসে বলে কি হবে? আর আপনি এখানে কেন? আসলে আমি ফ্রেশ হতে এসেছি। আন্টি বলল, আমি বুঝতে পারিনি আপনি এখানে থাকবেন। সঞ্জুর চিৎকার শুনে লিজার মা নিচ থেকে বলে ওঠে, কি হলো মা, চিৎকার করলি কেন? আসলে আন্টি, তেলাপোকা দেখে ভয় পেয়েছিলাম, এখন ঠিক আছি। ওকে, জলদি ফ্রেশ হয়ে এসো। ওকে আন্টি। সঞ্জু বাইরে যেতে গেলে হৃদয় বলে, কি হলো, কোথায় যাচ্ছেন? ফ্রেশ হবেন না? হব তো, কিন্তু আপনি? আমার হয়ে গেছে, আপনি আসুন। এই বলে সঞ্জুকে রেখে হৃদয় চলে যায়। সঞ্জু খুব লজ্জা পায় ব্যাপারটায়, মনে মনে ভাবে, ছি ছি, উনি কি ভাবলেন কে জানে। আমার নক করে আসা উচিত ছিল। সঞ্জু ফ্রেশ হয়ে নিচে আসতে লিজার মা নাস্তা রেডি করে। একটু পর লিজাও নেমে আসে। টেবিলে এসে বসে সবাই। লিজার আব্বু হৃদয়কে বলে, হৃদয়, অফিসের কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। কোনো সমস্যা হলে আমাকে বলিস। ওকে আব্বু। এই মেয়ে, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? লিজার বাবা সঞ্জুর দিকে ঘুরে বলে। সঞ্জু বলে, না আঙ্কেল, কোনো সমস্যা নেই। সঞ্জু ও হৃদয় নাস্তা করে অফিসে চলে যায়। এদিকে মৃত্তিকা তার শ্বশুর শাশুড়িকে বলে, আম্মু আব্বু, আপনাদের একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো বৌমা। আমি কাল থেকে আমার অফিসে যেতে পারি। হঠাৎ করে বিয়ে হবে সেটা তো জানতাম না। আরে না, সমস্যা নেই, তুমি অফিস যেও। ওইদিকে ইমরান জারাকে তাড়া দেয়। যারা তোর হলো? হ্যাঁ ভাইয়া, আমি রেডি। দাঁড়াও, আব্বু আম্মুকে বলে আসি। ওকে, জলদি আয়। সয়েল কল করে তার আম্মুকে। কল দেখে তার আম্মু কথা বলে। মৃত্তিকাকে ফোন দিতে সয়েল বলে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। কি করছেন? কিছু না, বসে আছি। আম্মু কিছু করতে দিচ্ছে না, তাই কি আর করার, একা একা বসেছিলাম। আপনি কি করছেন? আমি একটা নতুন অফিসে জয়েন করেছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন কাজটা ভালোভাবে করতে পারি। জি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনার জন্যই দোয়া করি। আপনি যে আশা নিয়ে বিদেশে গেছেন সেটা যেন সফল হয়। বিকেলের দিকে ইমরান ও জারা মৃত্তিকার শ্বশুর বাড়ি আসে। মৃত্তিকা ইমরান ও জারাকে দেখে অবাক ও খুশি হয়ে বলে, ভাইয়া তোরা? হ্যাঁ আমরা। কেমন আছো আপু?
আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, তুমি এতদিনে নিজের গ্রাম ছেড়ে বাহিরে এলে? কি আর করব, ওই পিচ্চির জন্য আসতে হলো। কাল থেকে জিদ করছে তোর কাছে আসবে। ও, বুঝলাম। মৃত্যুর আব্বু আম্মু যারা ও ইমরানকে দেখে খুব খুশি। যারা গিয়ে তাদের সালাম করে, বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মা। তোমার আপু আম্মু কেমন আছে? ওনারা খুব ভালো আছেন। ওইদিকে সঞ্জু অফিসে যেতে হৃদয়কে দেখে লজ্জা পায়, কি করবে বুঝতে পারে না। সঞ্জু নিজের কেবিনের দিকে যেতে গেলে হৃদয় বলে, সাজু এদিকে আসুন। সঞ্জু হৃদয়ের আওয়াজ পেয়ে দাঁড়িয়ে যায়, কি করবে ভাবছে। এমন সময় হৃদয় আবার ডাকে। সঞ্জু ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলে, আসছি স্যার। সঞ্জু কেবিনে যেতে হৃদয় বলে, আপনি ঠিক আছেন? জি স্যার। এক সপ্তাহ কেটে যায়। যারা ইমরান বাসায় ফিরে আসে। মৃত্তিকা নিজের অফিস আবার শুরু করে। ওইদিকে সয়েল ও নিজের কোম্পানি শুরু করে। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। আজ সয়েল ইউকে টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। সানিয়া এসে সয়েলকে বলে, ভাইয়া, বনু, কিছু বলবি? কাল আব্বুর জন্মদিন। হ্যাঁ, তাই তো আঙ্কেলের জন্য পার্টি রেখেছি। পার্টি শেষ হলে দেশে ফিরবো। ওকে ভাইয়া। ভাইয়া, ভাবির সঙ্গে কথা হয়েছে? না, আজ এখনো কথা হয়নি। আচ্ছা তুই যা, আমি আসছি। ওকে ভাইয়া। সানিয়া চলে যেতে সয়েল মৃত্তিকাকে কল দেয়। মৃত্তিকা কল রিসিভ করতে সয়েল বলে, জানি কি করছো। এই তো নাস্তা বানাচ্ছি। তুমি কি করো বাবু? এই তো একটা পার্টির তৈরি চলছে। পার্টি শেষ করে আমি জলদি আমার বউরের কাছে ফিরে আসছি। সত্যি বলছো জান্টু? জি বেবি জান, আই এম কামিং। বলে ফোন রেখে মৃত্তিকা নাস্তা রেডি করে। তার শ্বশুর শাশুড়িকে ডাকে। তারা আসতে মৃত্তিকা খেতে দেয়। খেতে বসে মৃত্তিকার শ্বশুর বলে, বোমা সঞ্জু কোথায়? আব্বু ওর রুমে আছে, আপনারা খাওয়া শুরু করেন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মৃত্তিকা সঞ্জুর রুমে গিয়ে বলে, সঞ্জু কি করছিস? ঘুম ভাঙলো নাকি? কথাটা বলেই রুমে ঢুকে থ মেরে দাঁড়িয়ে যায়। দেখে সঞ্জু ভিডিও কল করে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, আর ফোনের অপর পাশের মানুষ মুগ্ধ হয়ে দেখছে। সেটা দেখে মৃত্তিকা ফোন নিয়ে বলে, ভাইয়া এসব কি? তুমি সারা রাত না ঘুমিয়ে আমার ফ্রেন্ডকে দেখছো? কি করব ভাবি, ওকে যত দেখি তত বেশি দেখতে মন চায়। ওর থেকে চোখ ফেরাতে মন চায় না। আমি জানি না ও আমার জীবনে এতটা গভীর জায়গা করে কখন নিল। হ্যাঁ, ও একটা পাগলি। ও তো নিজেই জানে না তোমার সঙ্গে নাটক করতে গিয়ে নিজেই কখন যেন তোমাকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, যেদিন ওর সত্যিটা জানতে পেরেছিলাম খুব অবাক হয়েছিলাম। ও যখন বলেছিল ও নাকি আমাদের পথে বসাতে এসেছিল, সেদিন ওর কথায় কষ্ট পেয়েছিলাম। কিন্তু যখন জানলাম আমার আব্বুই প্রথমে ওদেরকে পথে বসিয়েছিল, তখন ওর জন্য রাগের জায়গায় মায়া ছিল। এবং তখন আমি ওকে ওর সব ফিরিয়ে দিয়ে দূরে সরে যেতে চেয়েছিলাম। কিন্তু ওর ভালোবাসা আমাকে ও আমার পরিবারকে দূরে যেতে দেয়নি। আমি চেয়েও ওর সামনে এসে দাঁড়াতে পারিনি। আব্বুই ওকে মানিয়ে আমার জীবনে ফিরিয়ে দিয়েছিল। হ্যাঁ, ও যে নাটক করতে গিয়ে সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছিল, তাই তো তোমাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে পারেনি। মৃত্তিকা ও হৃদয়ের কথায় সঞ্জুর ঘুম ভাঙে। সঞ্জু ঘুম থেকে উঠে বলে, মৃত্যি, কাকে কি বলছিস? মৃত্তিকা সঞ্জুর গলার আওয়াজ শুনে পেছন ফিরে বলে, কাকে আর বলবো, তোর সুইট হার্ট, তাকে বলছি। ও এখনো কলে কথা বলছে? হ্যাঁ, তোর সুইট হার্টকে কি যে জাদু করেছিস সে তো তুই ছাড়া কিছুই বোঝে না। ও তুই বুঝবি না। হ্যাঁ, আমি বুঝবো কেন? আমি তো আর তোর মতো প্রেমে পড়িনি। চুপ কর, এখন বল কি বলছিল ও তোকে? হো, তোদের ভালোবাসার গল্প বলছিল। এই ফোন ধর আর জলদি কথা বলে নিচে আয়। ওকে, তুই যা। শোনো। হ্যাঁ বলো। আব্বু আম্মু ও লিজাকে নিয়ে আমাদের বাসায় আসো। ওকে, যান। সঞ্জু কল রেখে নিচে যায়। ওইদিকে যারা রান্না করছে। এমন সময় পেছন থেকে ইমরান এসে যারাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, মিস ইউ পিচ্ছি বউ, কি করছো?
জান তুমি তুমি কখন এলে? যারা ইমরানকে দেখে খুশি হয়ে কথাটা বলে। ইমরান সেভাবেই যারাকে জড়িয়ে ধরে রেখে বলে, জান, তোমাকে খুব মিস করেছি। এই কয়েক মাস তোমার থেকে দূরে থাকে ভালো ছিলাম না। আমিও ভালো ছিলাম না জান। এতদিন কেন আসোনি? কাজের চাপ ছিল। আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আম্মুর কি হয়েছে? তেমন কিছু না, সুগার চেক করতে গেছে। আর মানে বাসায় তুমি আর আমি? মানে কি বলতে চাইছো? মানে এটাই আমার পিচ্ছি বউ, আজ আমাদের বাসর হবে। এই না, একদম এসব না, কোনো দুষ্টুমি নয়। যাও গিয়ে শাওয়ার নাও, আব্বু আম্মু চলে আসবে একটু পর। এবার ইমরান যারাকে সামনে ঘুরিয়ে বলে, দেখো বাবু, তুমি ছোট বলে এই 2 বছর কিচ্ছু করিনি, কিন্তু তুমি তো এখন আমার সুন্দরী বউ হয়ে গেছো, বয়সও বেড়েছে, তাই আর দূরে থাকবো না। আজ তো বাসর হবেই সুইট পিচ্ছি বউ। আচ্ছা আমার ভাইয়া বর। কি বললে? জান মজা করছিলাম, এখন যাও ফ্রেশ হয়ে এসো। ওকে বাবু। সারাদিন পার হয়। মৃত্তিকা সয়েলের জন্য অপেক্ষা করছে আর মনে মনে বলে, আচ্ছা সোহেল এসে যখন দেখবে তার বউ ভালোবাসার মানুষ আমি, তাহলে কি সোহেল আমাকে মেনে নেবে, নাকি ভুল বুঝে আবার দূরে সরে যাবে? আমি যে ওকে ছাড়া বাঁচবো না। আমি তো ওকে পাগলের মতো ভালোবাসি। ও কি আমার ভালোবাসা বুঝবে না? এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে মৃত্তিকা ঘুমিয়ে যায়। এদিকে যারা সবাইকে খাইয়ে দিয়ে গোছাগুছি করে রুমে গিয়ে দেখে রুম খুব সুন্দর করে সাজানো, বিছানায় ফুল দিয়ে ডেকোরেট করা। যারা ইমরানকে বলে, জান এইসব কি? আজ আমাদের বাসর, তোমাকে তো বলেছিলাম আমি আর পারছি না জান তোমাকে ছাড়া থাকতে। আমিও আর চাই না তুমি আমার থেকে দূরে থাকো। আজ আমি সম্পূর্ণরূপে তোমার হতে চাই। ইমরান যারার কথা শুনে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ পিচ্ছি বউ। আই লাভ ইউ টু আমার সিনিয়র বর। বলে ইমরান ও যারা একে অপরকে জড়িয়ে ধরে। ইমরান যারাকে পাজা কোলা করে তুলে বেডে নিয়ে যায়। শুরু হয় ওদের নতুন এক অধ্যায়। রাত তখন 2টো। সয়েল ও সানিয়া বাসায় এসে কলিং বেল চাপ দিতে তার আম্মু এসে দরজা খুলে দাঁড়ায়। সয়েলকে দেখে তার আম্মু জড়িয়ে ধরে কান্না করে দেয়। সয়েলও তার মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু কান্না করছো কেন? আমি তো আবার এসেছি তোমাদের কাছে, আর যাব না। সত্যি তো। হ্যাঁ আম্মু। আম্মু আব্বু আর তোমার বৌমা কোথায়? ওরা ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হলো না তাই। 1 মিনিট, এই মেয়েটাকে? আম্মু ও সোনিয়া আমার ছোট বোন, ওর কথা তোমাকে সকালে বলবো, এখন অনেক রাত হলো। ওকে, এই মেয়ে তুমি আমার সঙ্গে এসো। আম্মু সোনিয়াকে নিয়ে রুম দেখিয়ে দিল। এদিকে আমি আস্তে আস্তে নিজের রুমের দিকে যাচ্ছি, বুকটা দুক দুক করছে আর ভাবছি ও আমাকে দেখলে কি রিয়াকশন দেবে, আর আমি বা ওকে দেখলে আমার কি হবে। আচ্ছা আমার বউটা দেখতে কেমন? এইসব ভাবতে ভাবতে রুমে গেলাম। ওকে কিছু বলেনি, রুমের লাইটে না জ্বালিয়ে আস্তে করে ওর পাশে গিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাই। আচানক কেমন কিছু হওয়ায় ও চিৎকার করে ওঠে। ওকে চিৎকার করতে দেখে ওর ঠোঁট নিজের ঠোঁট দিয়ে কামড়ে ধরি। ওর ঠোঁট মুখে পড়তে ও আমাকে খিলকুচি মেরে আমাকে ছাড়াতে চায়। আমি ওর ঠোঁট ছেড়ে বলি, উই বউ বকে, আমি তোমার পিচ্ছি বর। কি কি তুমি তুমি কখন এলে? এইমাত্র এলাম, ভাবলাম আমার বউটাকে জড়িয়ে দৌড়েই ঘুমাই। আমি কি জানতাম আমার বউ পাখির ঘুম এত কাছা যে টাচ করলে উড়ে যাবে। তাই তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চেয়েছিলে? ওকে ধরো। ও বলার সঙ্গে সঙ্গে আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরি। আমার বউ আমাকে জড়িয়ে ধরে, আমরা দুজনে ঘুমিয়ে যাই। সকাল হতে ও দেখে আমার বুকে ঘুমিয়ে আছে। আমার ঘুমন্ত মুখ দেখে বলে, আমি কি কখনো ভেবেছিলাম ওর বুকে এইভাবে মাথা রেখে ঘুমাতে পারবো আর ওর ঘুমন্ত মুখখানা দেখতে পাবো? ও আমার বুক থেকে উঠে গালে একটা গুড মর্নিং কিস করে চলে যায়। নিচে যেতে আম্মু বলে, বৌমা দেখা হলো তোমার বরের সঙ্গে? মৃত্তিকা তার শাশুড়ির কথা শুনে লজ্জা পেয়ে মুখ নিচু করে বলে, আম্মু তুমি কি যে বলো না। ওরা কথা বলে হাসাহাসি করছে। এমন সময় সাঞ্জু নিচে এসে বলে, শাশুড়ি বৌমা কি নিয়ে হাসাহাসি করছে? সাঞ্জুর আওয়াজ পেয়ে দুজনে তার দিকে তাকায়। তারপর তার মা বলে, তোর ভাই এসে গেছে কাল রাতে। তাই? ভাই এসেছে? কখন এলো? রাতে। দাঁড়াও আমি ভাইকে ডাকি। বলে সঞ্জু যেই না সয়েলকে ডাকতে যাবে, অমনি দেখে সয়েল ওপর থেকে নামছে। সয়েল তার আপুকে দেখে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে বলে,
আপু কেমন আছিস? তুই যে কাজে গিয়েছিলি সেটা হলো? হয়েছে। ভাই, তোকে কিছু বলার আছে। হ্যাঁ বল। আপুকে কথাটা বলতে গিয়ে আমার চোখ পড়ে ম্যাডামের উপর। তখন আমি রাগ দেখিয়ে বলি, আপনি এখানে? আপনাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? আমার কথা শুনে আম্মু আমাকে বলে ওঠে, এসব কি কথা সোহেল? তুই ওর সঙ্গে এমন করে কথা বলছিস কেন? আম্মু, ওই মেয়েটার এর থেকে ভালো কথা ডিজার্ভ করে না। আজ এই মেয়েটার জন্য তোমার ছেলে নতুন বউকে রেখে বিদেশে চলে গিয়েছিল, শুধুমাত্র এই মেয়েটার জন্য। তুমি না জানে এই মেয়ের সাপোর্ট করছো? আমি সবই জানি সোহেল, বৌমা আমাকে সব বলেছে। বৌমা বলছে মানে? তোমার বৌমা কি করে জানবে? বৌমা মানে? তুই যার কারণে বিদেশে গিয়েছিলি ওটা বৌমাই ছিল। তুই তো বৌমার মুখ না দেখে বিদেশে চলে গেলি, তাহলে জানবি কি করে বৌমাকে? মানে এই মেয়েটি আমার বউ? অসম্ভব, ওকে বউ বলে মানি না। এসব কি কথা? বউ বলে মানে না মানে কি? ও তোর বউ, এটাই শেষ কথা। আম্মু, তুমি ওকে কিছু বলো না, আমি ওনার সঙ্গে আলাদা কথা বলতে চাই। কিন্তু বৌমা। প্লিজ আম্মু। ওকে, যা। আম্মু রাজি হতে আমিও ম্যাডাম আমার রুমে আসি। রুমে সে দুজনে চুপ করে আছি, কি বলবো বুঝতে পারছি না। হঠাৎ করে ম্যাডাম, না মানে আমার বউ বলে ওঠে। সোহেল। এবার ওর গলায় আওয়াজ পেয়ে আমি বলে উঠি, এসবের মানে কি ম্যাডাম? আপনি আমার বউ কি করে? আমি কিছু বুঝতে পারছি না। দেখো সোহেল, আমিও জানতাম না তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। বাসরাতে জানলাম আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সেটা তুমি। তোমার পিক দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার হাজবেন্ড জানার পর আমি খুব খুশি হয়েছিলাম। খুশি হয়েছিলাম মানে কি? আপনি তো আমাকে অপমান করতেন, মনে আছে নিশ্চয়ই আমার বিদেশ যাওয়ার কারণ? আপনি সেদিন আপনার বিজনেস পার্টনারের পার্টিতে। আমার সব মনে আছে সোহেল, ওই পার্টির কারণেই তো আমি তোমাকে চিনতে পেরেছি, আর চিনেছি বলেই তো তোমাকে ভালোবেসেছি। এসবের মানে কি? ভালোবাসা মানে? ভালোবাসা কি এত সহজ নাকি? আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ঘৃণা করি। আজ আপনার জন্য আমি আমার পরিবার থেকে 2 বছর দূরে ছিলাম। আই জাস্ট হেট ইউ। আপনি আমার থেকে দূরে থাকবেন। এসব কি বলছো সোহেল? আমি তোমার স্ত্রী, আর এই 2 বছর তুমি যে আমার সঙ্গে কথা বলতে এবং এটা বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ বলেছিলাম, বাট তখন আমি জানতাম না যে ওটা আপনি ছিলেন। সোহেল, এমনটা করো না, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। কিন্তু আমি না বলি রুম থেকে চলে আসি। ও ফ্লোরে বসে কান্না করতে করতে বলে, সোহেল, তুমি আমাকে বুঝলে না, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তোমার অবহেলা আমি মেনে নিতে পারছি না। এই 2টা বছরে আমাদের কাটানো প্রতিটা মুহূর্ত তোমার কাছে মিথ্যে হয়ে গেল। তুমি তো প্রতিদিন কল করে বলতে তুমি আমাকে না দেখে ভালোবেসেছো, তবে আজ দেখার পর কেন এমন করছো? ফিরে এসো সোহেল, ফিরে এসো। সঞ্জু দেখে সয়েল একা নেমে আসছে, চোখ মুখ লাল হয়ে গেছে। সঞ্জু বুঝলো সয়েল মৃত্তিকার সঙ্গে রাগ করে এসেছে, তাই সে কিছু না বলে সয়েলের রুমে যায়। গিয়ে দেখে মৃত্তিকা ফ্লোরে বসে কান্না করছে। সঞ্জু তার পাশে বসে মৃত্তিকাকে টেনে নিজের বুকে মিশিয়ে বলে, মৃত্যি, কি হয়েছে তোর? তুই তো এমন ছিলি না, তুই তো আমার শেরনি। তবে আজ ওই পাগলের জন্য নিজেকে এত কষ্ট দিচ্ছিস কেন? সঞ্জুর কথা শুনে মৃত্তিকা সঞ্জুকে জড়িয়ে ধরে কান্না করে বলে, সঞ্জু, ও যে আমার ভালোবাসা, ও আমাকে বুঝলো না। তুই ওকে এতটা ভালোবাসিস, কিন্তু ও তোর ভালোবাসা বুঝলো না। আমি ওর জন্য অপেক্ষা করবো জানো। আমি জানি ও ঠিক একদিন আমার ভালোবাসা বুঝবে। তাই যেন হয়। কিন্তু একটা কথা। কি? তোকে ভেঙে পড়লে হবে না, ওকে বোঝাতে হবে। ওকে, তবে আজ থেকেও নতুন আমাকে দেখবে। আমি তোকে বলছি, তোর ভাইয়ের নিজেই আমাকে প্রপোজ করবে। এই না হলো আমার ফ্রেন্ড, আমি তোর সঙ্গে আছি। একটু পর সঞ্জু মৃত্তিকা নিচে নেমে আসে। নিচে এসে দেখে লিজা, তার বাবা মা ও হৃদয় বসে আছে। লিজা সঞ্জুকে দেখে তার কাছে গিয়ে বলে, ভাবি কেমন আছো? তোর সঙ্গে আমার কথা নেই। সরি ভাবি, আসলে কলেজে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। তোর ইম্পর্টেন্ট কাজ আমি জানি। ভাবি প্লিজ এবারের মতো মাফ করে দাও। হয়েছে, আর নাটক করতে হবে না।
আব্বু আম্মু তোমরা কেমন আছো? আমরা ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু। সাঞ্জু রুমে যেতে পিছে পিছে হৃদয়ও যায়। হৃদয় গিয়ে জড়িয়ে ধরে, সাঞ্জু শক্ত করে ধরে বলে, কেমন আছো জান? ভালো ছিলাম না মাইলা, তোমাকে পেয়ে ভালো হয়ে গেছি। তাই? হ্যাঁ জি। ওইদিকে জারার ঘুম ভাঙতে দেখে সে ইমরানের বাহুতে আবদ্ধ। জারা ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলে, থ্যাংক ইউ ভাইয়া। টুকু, সাইয়া, আমার জান। সেদিন যদি তুমি ওই মেয়েটার উপর রাগ করে আমাকে বিয়ে না করতে, তাহলে জানি না আমি কি করতাম। কারণ আমি তো মনের অজান্তেই তোমাকে কখন যেন পাগলের মতো ভালোবেসে ফেলেছিলাম, নিজেই বুঝতে পারিনি। আই রিয়েলি লাভ ইউ বর্মশাই। আই লাভ ইউ টু আমার পাগলি বউ। আমাকে এত ভালোবেসেছিলে বলনি কেন? জারা ইমরানের কথা শুনে থতমত খেয়ে বলে, তুমি 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 জেগে আছো? আমার বউ আমাকে নিয়ে এত কথা ভাবলে আমি ঘুমাই কি করে? তুমি খুব বদমাশ। এদিকে সানিয়ার সঙ্গে সবার পরিচয় হয়। সানিয়া মৃত্তিকাকে বলে, কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার সঙ্গে ফোনে কথা বলে মনের মধ্যে যে ক্যানভাসে ছবি এঁকেছিলাম, বাস্তবে তুমি তার থেকেও বেশি সুন্দর। আচ্ছা তাই? হ্যাঁ ভাবি, ভাইয়াকে দেখছি না। তোমার ভাইয়া রাগ করে বাসা থেকে চলে গেছে? কেন এতদিন পরে এলে? তোমাকে কত মিস করেছি। তোমাকে দেখার জন্য পাগল হয়েছিলাম, দিন গুনছিলাম কবে দেশে আসবে আর তোমাকে দেখব। তাই তোমার ভাইয়া এত মিস করেছে আমাকে? আমাকে দেখার জন্য পাগল ছিল? হ্যাঁ। থ্যাংক ইউ সানিয়া। মৃত্তিকা সানিয়ার মুখে সব শুনে মনে মনে বলে, চান্দু, আমার সঙ্গে নাটক। তুমি আমাকে ভালোবাসো না, তাহলে এবার দেখো আমাকে কষ্ট দেওয়ার মাসুর। সয়েল সারাদিন বাইরে কাটায়। মৃত্তিকা একটা কলও করেনি। খাওয়ার টাইমে বাসায় আসতে তার আব্বু আম্মু বকা দেয়। সে কারো কথা কানে না নিয়ে খেতে বসতে মৃত্তিকা খাবার খেতে দেয়। তখন সয়েল রাগ করে খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে বলে, ওই মেয়ে তোকে বলছি না আমার থেকে দূরে থাকবি? তোকে আমার প্লেটে খাবার দিতে কে বলেছে? সয়েলের এমন রূপ দেখে মৃত্তিকা ভয় পেয়ে যায়। মৃত্তিকা আর কিছু না বলে নিজের রুমে চলে যায় কান্না করতে করতে। এদিকে সাঞ্জু সয়েলকে একটা চড় মেরে বলে, ওই তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তোর জন্য যে মেয়েটা নিজের সব কিছু উজাড় করে দিল, আজ তুই সেই মেয়েটাকে এইভাবে কথা শোনালি? আপুর মুখে এমন কথা শুনে আমি অবাক হলাম। আপু এসব কী বললো? ও আমার জন্য সব কিছু উজাড় করেছে মানে কি? আমি আপুকে প্রশ্ন করি, আপু এসব কি বলছো? উনি আমার জন্য কি করেছে? কি করেনি সেটা বল। তোর মনে আছে আজ 2 বছর আগের কথা? তোর চাকরির জন্য টাকা দরকার ছিল, তুই আব্বুকে বলেছিলি গ্রামের জমি বিক্রি করে তোকে টাকা দিতে। হ্যাঁ, সে কথা এখন বলছো কেন? বলার যথেষ্ট কারণ আছে, তাই বললাম। আমাকে সবটা খুলে বলো আপু। তবে শোন, আজ থেকে 2 বছর আগে তুই যখন টাকার জন্য আব্বুকে বললি, আব্বু বুঝতে পারছিল না কি করবে, আব্বু আম্মুর সঙ্গে কথা বলছিল কি করবে। এমন সময় মৃত্তিকা আব্বুকে বলে, আব্বু কি হয়েছে? কিছু না বৌমা। আমার কাছে লুকাচ্ছ আব্বু, বলো কি হয়েছে? আসলে বৌমা, সোহেল কল করেছিল, বলেছিল ওর নাকি টাকার দরকার। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? একটা জমি আছে, সেটাও যদি ছেলের জন্য দিয়ে দিই তাহলে মেয়ের জন্য কি থাকবে? মাথায় কিছু ঢুকছে না। আব্বু তুমি চিন্তা করো না, আমি আছি তো। তুমি কি করবে বৌমা? আমার স্বামীর জন্য আমি টাকা দিব, তুমি আমাকে বাধা দিতে পারবে না। কিন্তু বৌমা। প্লিজ আব্বু, না বলো না। কিন্তু বৌমা, তুমি এত টাকা কোথায় পাবে? ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আব্বু। সেদিন মৃত্তিকা তার কোম্পানি বেচে তোর জন্য টাকা পাঠিয়েছিল। এটা কি বললে আপু? উনি আমার জন্য ওনার শখের কোম্পানি বেচে দিয়েছে? হ্যাঁ, যে মেয়েটা তোকে ভালোবেসে নিজের কোম্পানির মায়া করলো না, তুই কি করে পারলি তাকে এইভাবে কষ্ট দিয়ে কথা বলতে? সরি আপু, আমি বুঝতে পারিনি উনি আমার জন্য এত কিছু করেছে। আমাকে সরি বলে কি হবে? যাকে বলার তাকে গিয়ে বল। ওকে আপু, তাই হবে। এই বলে আমি এক দূরে রুমে যাই। গেদিকে ও বালিশে মুখ গুজে ফুফিয়ে কান্না করছে। আমি কি ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে কিছু বলতে যাব, তখনই ও মুখ না তুলে বলে, সাঞ্জু প্লিজ আমাকে একা ছেড়ে দে,
আমি একটু একা থাকতে চাই। আমার কথা শুনে বলি, তাই বলে কি করে হয় বউ? আমার গলার আওয়াজ শুনে বালিশ থেকে সরাং মুখ তুলে আমার দিকে তাকায়, আমাকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে? হ্যাঁ আমি। এটা আমার ঘর, আমার বউ। তো আমি থাকবো না তো অন্য কেউ থাকবে? এসবের মানে কি? আমার বউ মানে? আপনি না আমাকে বউ মানেন না? চুপ, আপনি আগে কি চালু করলে? আই এম সরি বউ, আমি তোমাকে বুঝতে পারিনি। এসব আপনি কি বলছেন? বললাম না আপনি করবেন না। না মানে সরি কেন? ভুল করেছি, তাই সরি। আমি তোমাকে বুঝতে পারিনি বউ, তুমি আমাকে কতটা ভালোবাসছো সেটা রিয়েলাইজই করতে পারিনি। তোমাকে কষ্ট দিতে আমারও কষ্ট হয়েছিল, কারণ আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম যখন ফোনে কথা বলছিলাম, কিন্তু তোমাকে সামনে দেখে আমার মাথা কাজ করছিল না। আমি তোমার উপর রাগ করে ফেললাম। আমিও তোমাকে খুব ভালোবাসি বউ। তুমি সত্যি বলছো? আর কষ্ট দিবে না তো আমায়? দেব না জান, আমি আমার পরীকে অনেক কষ্ট দিয়েছি, আর কোনো কষ্ট দেব না। আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু বর। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক করছে। আমি নিশ্চিত আমাদের দর্শকদের মনেও তো এই প্রশ্ন করছে। কি প্রশ্ন? এই যে তোমার ফ্রেন্ড আমার নিজের আপু, সেটা জেনে তোমার কোনো রিয়াকশন হয়নি? হয়নি আবার? আমি যেদিন সাঞ্জুকে বাসায় দেখলাম, আমি ভাবলাম হয়তো ও আমার খবর পেয়ে এসেছে, কিন্তু যখন দেখলাম আব্বু আম্মু এসে ওকে জড়িয়ে ধরে কান্না করে, আব্বু আম্মুকে আব্বু আম্মু বলে ডাকে, তখন আমি অবাক হই। আর সাঞ্জুও আমাকে এই বাসায় দেখে অবাক হয়। ও আমাকে বলে, মৃত্যু, তুই আমার বাসায়? তুই আমার বাসার ঠিকানা কোথায় পেলি? আর তুই কি জানতিস আমি আসবো? সাঞ্জুর কথা শুনে আব্বু আম্মু অবাক হয়, বলে, সঞ্জু, তুই বৌমা চিনিস? চিনিস কি বলছো আম্মু? ও আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু ও এখানে কেন? এক মিনিট, তুমি ওকে কি বলে সম্বোধন করলে? বৌমা? ও তোমার বৌমা কি করে হয়? আরে, ও তো সোহেলের বউ। হোয়াট? এটা কি করে হলো? মৃত্যু, তুই ভাইকে ভালোবেসে বিয়ে করেছিস? সব জানতে পারবো, তার আগে তুই আমার সাথে চল, অনেক কথা জানার আছে। ওকে চল। আমিও মৃত্তিকার রুমে গেলাম। রুমে ঢুকে মৃত্তিকা আমাকে বলে, এসব কি সাঞ্জু? সোহেল তোর আপন ভাই, সেটা তুই আমার কাছে লুকিয়ে গিয়েছিস কেন? সরি ইয়ার, ভাই বলতে চাইনি, ওর একটা কাজের দরকার ছিল, তাই আমি ওর কথা মতো তোকে কিচ্ছু বলিনি। বুঝলাম, তবে আমি খুশি যে তুই আমার বেস্ট ফ্রেন্ড থেকে এখন ননদিনী হয়েছিস। আমিও খুব খুশি। এখন বলতো ওদিকের খবর কি? ভালো। ব্যাস, এইভাবে আমার ও সাঞ্জুর ব্যাপারটা ক্লিয়ার হয়। বুঝলাম। আচ্ছা, আপু যে কলকাতা গিয়েছিল কেন, সেটা তুমি জানতে? না, আমি প্রথম জানতাম না। যখন ও বাসায় এলো মন খারাপ নিয়ে, ওকে প্রশ্ন করলাম। প্রথমে ও বলতে চায়নি, পরে আমার জোরাজোরিতে সব বলে। কি বলেছিল? ও নাকি হৃদয়দের অফিসে জয়েন হয়েছিল বদলা নিতে। হৃদয়ের আব্বু নাকি তোমার আব্বুকে ঠকিয়ে সব নিয়েছিল, সেটাই ফেরত নিতে সাঞ্জু ও নাটক করে ওদের অফিসে যায়। নাটক করতে গিয়ে ও হৃদয়কে সত্যি সত্যি ভালোবেসে ফেলে। হৃদয় ওকে ভালোবেসে বিশ্বাস করে। হৃদয় নিজের কেবিনে বসেছিল। সঞ্জু যেতে হৃদয় ডেকে বলে, সানজিদা শুনুন। হ্যাঁ স্যার বলুন। আমার আপনার সঙ্গে জরুরি কথা ছিল, আপনার কাছে একটু সময় হবে? জরুরি কিছু? হ্যাঁ, তেমনই বলতে পারেন। ওকে বলুন। এখন না, আমি আপনাকে লোকেশন সেন্ড করব, সময় মতো পৌঁছে যাবেন। আচ্ছা, এখন আমি কাজ করি। ওকে, যান। বিকেলে একটা ক্যাফে থেকে হৃদয় সঞ্জুকে লোকেশন সেন্ড করে। লোকেশন পেয়ে সঞ্জু সেখানে যায়। গিয়ে দেখে ক্যাফেটা লাইট হার্ট বেলুন দিয়ে সাজানো। সঞ্জু অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। সঞ্জুকে দেখে হৃদয় তার হাত ধরে ভেতরে নিয়ে আসে। সঞ্জু বলে, এইসব কি স্যার? সানজু, এই সব কিছু তোমার জন্য। মানে? হৃদয় সঞ্জুর প্রশ্ন শুনে কিছু না বলে তার সামনে দাঁড়িয়ে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ সানজু। সঞ্জু হৃদয়ের প্রপোজ শুনে অবাক হলেও মনে মনে খুশি হয়, এটা ভেবে যে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। সে তার প্ল্যান মতো বলে, লাভ ইউ টু স্যার। সত্যি বলছো সানজু? তুমিও? হ্যাঁ স্যার, আমি আপনাকে ভালোবাসি।
ওদের রিলেশন দেখতে দেখতে 3 মাস পার হয়। হৃদয় সঞ্জুকে খুব ভালোবাসে। সঞ্জু একদিন যেটাকে নাটক হিসেবে নিয়েছিল, আজ সেটা তার বর্তমানে ইফেক্ট করবে বুঝতে পারেনি। সেদিন সঞ্জু হৃদয়ের কাছ থেকে সব লিখে নেয় আর বাসায় সবার সামনে বলেছিল, মিস্টার আনোয়ার বাইরে আসুন, মিস্টার আনোয়ার, মিস্টার আনোয়ার। সঞ্জু চিৎকার শুনে লিজার মা ও হৃদয় বাইরে এসে দেখে সঞ্জু সোফায় পায়ের উপর পা রেখে বলে, ও আপনারা সবাই এসে গেছেন, কিন্তু কোথায় আপনাদের মাথার তাজ মিস্টার আনোয়ার? সঞ্জুর এরকম রূপ দেখে হৃদয় বলে, সঞ্জু এসব কি? তুমি আমার আব্বুর নাম ধরে ডাকছো? উনি আমার আব্বু হয় সঞ্জু। তো তোমার আব্বু তো আমার কি? আমার কাছে উনি একটা অপরাধী। এসব কি বলছো তুমি? আজ চিনে নাও আমাকে। ওদের কথা বলতে বলতে লিজার আব্বু এসে সঞ্জুকে রেগে থাকতে দেখে বলে, এসব কি? তোরা দাঁড়িয়ে আছিস? ওই মেয়েটা ওখানে বসে কি বলছে? হৃদয় তখন তার আব্বুকে সব বলে। সব শুনে লিজার আব্বু বলে, এর মানে তুমি শকিব রহমান সাহেবের মেয়ে? জি, চিনতে পেরেছেন তবে? এর মানে তুমি বদলা নিতে এসেছো? সঞ্জুর কথা শুনে হৃদয় ও বাকিরা কষ্ট পায়। হৃদয় বলে, এর মানে তুমি প্রি প্ল্যান করে এসেছো আমাদের পথে বসাতে? ইয়েস, তোমাকে প্রেমে ফেলানোটাও আমার প্ল্যান ছিল। তোমার ভালোবাসা মিথ্যে ছিল? সঞ্জু কিছু বলে না। লিজার বাবা সঞ্জুর কাছে ক্ষমা চায় এবং বলে, সাজু মা, তুমি যা বলবে আমি সব শুনবো। যার কাছে বলবে তার কাছে ক্ষমা চাইবো। তবু আমার ছেলেটাকে কষ্ট দিও না, ও তোমাকে খুব ভালোবাসে। আব্বু, তুমি ওদের সঙ্গে কোনো ড্রকম করেছিলে? আজ যদি তুমি এমন কিছু না করতে তবে আমার লাইফ শেষ হতো না। আমি তো মানছি আমার ভুল হয়েছে, তার জন্য ও আমাকে শাস্তি দিক, আমি মেনে নেব, কিন্তু ও যেন তোর ভালোবাসাকে অপমান না করে। একটা ছেলের জন্য যে বাবারা কি কি করতে পারে সেটা সঞ্জু দেখল। লিজার বাবা সঞ্জুর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে গেলে সঞ্জু লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে বলে, এসব কি করছেন আঙ্কেল? আপনি পাগল হলেন নাকি? আমি আপনার মেয়ের মতো, বাবা হয়ে মেয়ের পায়ে হাত দেবে? এটা কি ঠিক দেখায় না? আমি ভুল করেছি, তাই ক্ষমা চাইতে দোষ নেই। কেউ অন্যায় করে যদি তার ভুল বুঝে প্রায়শ্চিত্ত করে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। তাহলে আমি ক্ষমা না করার কে? আর তাছাড়া আমিও হৃদয়কে খুব ভালোবাসি। হৃদয়ের সঙ্গে প্রেমের নাটক করতে করতে আমি নিজে কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না। সঞ্জু যে আশায় গিয়েছিল সেটা পূরণ করতে পারেনি বলে মন খারাপ করে বাসায় আসে। তারপর আমাদের জোড়াজোড়িতে সব বলে এবং আমাদের ব্যাপারটাও ক্লিয়ার হয়। আপুও সবটা জানে। সঞ্জুর জন্য হৃদয়ের পরিবারকে ক্ষমা করে দেয় এবং ধুমধাম করে হৃদয় ও সঞ্জুর বিয়ে দেয়। আচ্ছা, এই ব্যাপার তাহলে। আজ সব ভালোবাসার মানুষ এক হলো। জান, একটা কথা বলবো, রাখবে? কি কথা বলো? রাখবো। আমাদের বিয়ের পরপরই তো তুমি বিদেশে চলে গিয়েছিলে। এখন যখন এসেছো একবার আমাদের গ্রামের বাড়ি যাও। ওকে, আমরা কালকে যাব। সত্যি বলছি। মৃত্তিকা সয়েলের কথা শুনে খুশি হয়ে সয়েলকে জড়িয়ে ধরে একটা কিস দেয় গালে। মৃত্তিকার এরকম আচানক অ্যাটাকে সয়েল পাথর হয়ে যায়। মৃত্তিকা সয়েলকে বলে, ওই বাবু, কি হলো? পাথরের মতো হয়ে গেলে কেন? এটা কি হলো? কোনটা কি হলো? তুমি আমাকে পাপ্পি দিলে। পাপ্পি দেওয়ার মতো কাজ করেছো তাই? তাই? তাহলে আর একটা দাও। হ্যাঁ বলেই রুম থেকে দৌড়ে পালায়। মৃত্তিকা দৌড়ে চলে যেতে সয়েল হা হয়ে দাঁড়িয়ে থাকে আর বলে, দূর, এটা কি হলো? বউটা খুব চালাক তো, কিসটা না দিয়ে চলে গেল। মৃত্তিকা দৌড়ে নিচে আসতে সঞ্জু মৃত্তিকাকে জড়িয়ে ধরে বলে, এসব কি? একটু আগে যে কান্না করে দৌড়ে গিয়েছিল এখন সেই নাকি হাসতে হাসতে বাইরে এলো। তোর ভাইটা খুব দুষ্ট। তাই? আমার ভাইটা দুষ্ট? তুই মজা নিচ্ছিস? একটু। সঞ্জু, ওকে ওকে, আর কিচ্ছু বলবো না। রাতের বেলা মৃত্তিকা ও সয়েল রুমে গিয়ে অবাক হয়ে যায়। মৃত্তিকা সয়েলকে বলে, জান, এটা কি তুমি করেছো? আমি না তো, আমি তো ভাবলাম তুমি করেছো। না, আমিও করিনি। তুমি করনি, আমিও করিনি, তাহলে করলো কে?
আমি মনে হয় বুঝতে পারছি কে করেছে। কে? কে আবার? আমি যদি ভুল না হই তোমার আপু সানিয়া আর লিজা এসব করেছে। ঠিক বলেছ। বলতে বলতে বিছানায় একটা চিরকুট পাই। চিরকুট হাতে নিয়ে পড়তে যাব, তখন বউ চিরকুট নিয়ে পড়তে শুরু করে। দাঁড়ো আমি পড়ছি। ডিয়ার বেস্টু, জানি তুই রুমে ঢুকে অবাক হয়েছিস। এটা তোদের জন্য। তুই অনেক কষ্ট পেয়েছিস বিয়ের পর বাসর ঘরে ভাইকে ছেড়ে থাকা, তাই এই 2 বছরে যা পাসনি এবার একটু একটু করে আমার ভাই সব পূরণ করবে। আর তুই তো বাসরও করতে পাসনি, তাই আমাদের তরফ থেকে ছোট্ট উপহার তোর জন্য। এনজয়। আর রাতে কি হয় সকালে বলিস কিন্তু। ইতি তোর দুষ্টু মিষ্টি ফ্রেন্ড ও তার সাঙ্গপাঙ্গ। চিরকুটটা পড়ে মৃত্তিকা মনে মনে বলে, বদমাস ফ্রেন্ড তোর হচ্ছে, দাঁড়া। এবার সয়েল পেছন থেকে মৃত্তিকাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, চলো যান, শুরু করি আমাদের অসম্পূর্ণ বাসর। জানো সোহেল, কি? আমি এই বাসর ঘরে বসে একটা শপথ নিয়েছিলাম। কি শপথ? এই যে সেই দিন বাসর ঘরে বসে জানতে পারি তুমি আমার হাজব্যান্ড, কিন্তু তুমি আমার মুখ না দেখেই বিদেশে চলে গেছো। তাই আমি প্রতিজ্ঞা করি যে বাসর ঘরে আজ আমি একা বসে আছি, একদিন সেখানে তোমার সঙ্গে বাসর করব। আর আজ দেখো আমার প্রতিজ্ঞা পূরণ হলো। আমি সত্যি খুব লাকি বউ। কেন? আমি লাকি কারণ তোমার মতো একজন জীবন সঙ্গিনী পেয়েছি। সেদিন তুমি আমাকে হেল্প না করলে আমি আজ নাম্বার 1 বিজনেসম্যান হতে পারতাম না। তুমি আমার নাম্বার 1 বউ, আমার সুইট হার্ট। আর তুমি আমার পিচ্চি বর। চলো এবার শুরু করি। কি এবার? ক্রিকেট টিম? মৃত্তিকা লজ্জা পেয়ে বলে, হ্যাঁ অসভ্য লোক একটা। অসভ্য লোক না হলে টিম বানাবো কেমন করে? বলি আমি আমার ম্যাডাম মানে আমার সিনিয়র বউকে জড়িয়ে ধরে ওর ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে কিস করতে শুরু করি। তারপর কি হলো বাকির ইতিহাস। তা জিওগ্রাফি করতে গেলে আবার দেশ ভ্রমণ করতে হবে, তখন আর কাহিনী শেষ হবে না। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।